তাহলে শুধু শুধু মেয়েটাকে জ্বালিয়ে কিনা অযথা পেরেশানি করানোর কোনো মানেই হয় না। কিন্তু তাদের দুজনকে কাউকেই ক্যাম্পাসে দেখতে পাচ্ছে না। আভাদের ক্লাসের সামনে দাঁড়িয়ে নিধির একটা মেয়েকে ডেকে পড়ল। আপু, একটু হেল্প করবে? আভা, আফি দুজনকে একটু ডেকে দিবে প্লিজ। মেয়েটা নিধিরকে জানতো তাই বলল, নিধির ভাইয়া ওরা দুজন তো আজ ভার্সিটিতে আসেনি, আপনি বরং কালকে ওদের সাথে দেখা করুন। আভা আফি আসেনি শুনে নিধিরের খুব খারাপ লাগলো। ভাবছে ওরা কি তার জন্য কলেজে আসা বন্ধ করে দিয়েছে। ভাবতে আরো বেশি গিল্টি ফিল করলো নিধির। অগত্যা সেও ক্লাস না করে বাসায় চলে যায়। স্যার, দুদিন ধরে আমি নোটিশ করছি আপনি কাজের মধ্যে হুটহাট কেমন অন্যমনস্ক হয়ে পড়ছেন। কাল মিটিংও লেটে পৌঁছালেন, আবার মিটিং চলাকালীন পুরোটা সময় কেমন উস্কো খুস্কো করছিলেন। বড় স্যার আমাকে জিজ্ঞাসা করছিল আপনার কি শরীর খারাপ। আমি কিছু বলতে পারিনি। স্যার, সত্যি কি আপনার শরীর খারাপ বা মন খারাপ? সিয়াম প্রশ্নগুলো করলো আরদিনকে। প্রত্যুত্তরে আরদিন বলল, তেমন কিছুই না সিয়াম, কাল নিধির ইউনিভার্সিটি গিয়েছিলাম, তাই একটু পৌঁছতে দেরি হয়েছিল। আচ্ছা সিয়াম, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি দেখতে কেমন? মানে আমাকে কোনো মেয়ের পছন্দ হবে কি? স্যার বলে মিথ্যা বলবা না, কিন্তু সত্যিটা বলবা, হ্যাঁ? বি অনেস্ট। আরদিনের প্রশ্ন শুনেনি সিয়াম বিস্মিত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার স্যার কি বলছে এসব? স্যারের কি বেশি শরীর খারাপ করছে? স্যার, আপনার কি শরীর বেশি অসুস্থ? ডাক্তার ডাকবো? আরদিন সিয়ামকে একটা ধমক দিয়ে বলল, সিয়াম, আমি একদম ঠিক আছি, ডাক্তার ডাকার কোনো মানে হয় না। আমি এতটাও দুর্বল নই যে সামান্য শরীর খারাপ আমাকে কাবু করতে পারবে। কতটা চোট পেয়েছি, কত চোট সয়েছি তার হত্যা নেই। তুমি এইটুকুতে ডাক্তারের জন্য চেঁচাচ্ছ? তোমাকে যেটা বলেছি সেটার উত্তর দাও। স্যার, আপনি অতি সুদর্শন একজন যুবক, সাথে ইন্টেলিজেন্টও। আমি মিথ্যা বলি না, কারণ আমাদের যে জব তাতে প্রথম এবং প্রধান শর্ত সত্যবান হওয়া। আপনি যদি সুদর্শন না হতেন তাহলে ডিপার্টমেন্টের সকল ছেলেমেয়ের পছন্দের পাত্র হতেন না। ছেলেরা আপনাকে তাদের আইডল মানে, মেয়েরা স্বপ্নের পুরুষ। আপনি জানেন না, কিন্তু আমি জানি ডিপার্টমেন্টের কিছু মেয়ে আপনাকে তাদের ক্রাশ বলে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। আপনি অনেক রাগী, তাই ভয়কেও বলার সাহস পায় না, কিন্তু দূর থেকে তারা আপনাকে দেখলে গিলে খায়। সিয়ামের কথা শুনে আরদিনের কেমন যেন একটা অনুভূতি হলো। বলল, বুঝলাম। আমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাই তার পরিবার নির্দ্বিধায় রাজি হয়ে যাবে, সেটা আমি জানি। কিন্তু কোনো পর্দা করা বা কনজারভেটিভ মাইন্ডেড কোনো মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে সিয়াম? এবারের কথাটা হজম করতে সিয়ামের বেশ বেগ পেতে হলো। মনে হচ্ছে বেশ কড়া ডোজের ওষুধ পড়েছে তার পেটে। তাই আবারও জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না স্যার। যেটা শুনেছ সেটাই বলেছি, দ্বিতীয়বার আর বলতে পারবো না। এখন উত্তর দাও ফটাফট। সিয়াম এবার বিষয়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। তার কানে বেবি ফুল শুনেছে, তাই বলল, স্যার, আপনি কি সত্যি সত্যি বিয়ে করবেন? আজব, মানুষ কি মিথ্যা মিথ্যা বিয়ে করে নাকি? না মানে, জি স্যার, বিয়ে করতে রাজি হবে। কেন হবে না? আপনি সুদর্শন, ইন্টেলিজেন্ট, ভালো জব করেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সবই ঠিক আছে। বিয়ের জন্য আর কিছু দরকার নেই। তাহলে ভাবছি স্যারের থেকে পারমিশন নিয়ে সপ্তাহটা বিয়ে করেই ফেলি, কি বলো? 2 সপ্তাহ পর তো মিশনে যেতে হবে, তার আগে সবকিছু গুছিয়ে নেই। ভাবছি এখন সময় এসেছে মা বাবাকে বলে দেয়ার আমার জবটা কিসের। তারা সবসময় আমাকে নিয়ে আতঙ্কে থাকে। যখন মিশন শেষে বাড়িতে পৌঁছায় আহত অবস্থায় মা প্রচুর কান্নাকাটি করে। তাই ভাবছি আর টেনশনে রাখবো না। তাহলে ভালো হবে স্যার, আমার মা ছাড়া আর কেউই নেই। আপনার জবের কথা জেনে গেলে আমিও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আন্টি আঙ্কেল নিজের ভালোবাসা পাবো। সিয়ামের মা ছাড়া আর কেউ নেই। বাবা মারা যায় 5 বছর আগে। তার কোনো ভাই বোন নেই। পরিবারের এক সন্তানই সে। যেহেতু আরদিন তার জব সম্পর্কে কাউকে কিছু জানায়নি, সেহেতু সিয়ামকে আরদিনের পরিবারের কেউ চেনে না। ঠিক বলেছ। আন্টি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আম্মু আম্মু আপনাকে একবার যেতে বলেছে। আচ্ছা যাব। স্যার, লাস্ট একটা প্রশ্ন করব। বলো। আপনি কি সত্যি এই সপ্তাহে বিয়েটা করছেন? থিংক সো। খুশিতে সিয়ামের মুখ দিয়ে ইয়েস শব্দটা বেরিয়ে আসলো। আরদিনের ভয়ে মুখে হাত দিয়ে ফেললো। তা দেখে আরদিন কিচ্ছু বলল না, উল্টো হেসে ফেললো।
তাতে সিয়াম যেন স্বস্তির নিঃশ্বাস নিল আর বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আর নিধি মিলে সব কাজ করে ফেলবো, আপনি শুধু বিয়ে করবেন। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে স্যার। সিয়াম, এ কথা যেন কেউ না জানে, ইভেন নিধিরও না। সময় হলে আমিই জানবো। জি স্যার। সেদিনের চিঠি পাওয়ার পর মাঝখানে কেটে যায় 3 দিন। এই 3 দিনে আভা আর কোনো চিঠি পায়নি। এতে সে আশ্বস্ত হয় যে সেদিন হয়তো তার সাথে কেউ মজা করেছিল। যদি ব্যাপারটা মজার না হতো তাহলে সে নিশ্চয়ই আরও চিঠি পেত। যেহেতু পায়নি তাই 3 দিনের ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছে। আভা আফিফ রোজ রুটিন মাফিক ভার্সিটিতে যায়। আবার ভার্সিটি শেষে 2 বেস্টি মিলে হাসি মজা করে যে যার বাসায় ফিরে। নিধিরও দ্বিতীয় দিন ভার্সিটিতে এসে আভা আফি দুজনকে দেখতে পেয়ে খুশি হবে, সাথে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। দুজনে ক্ষমা করে দেয়। অতঃপর 3 জন বন্ধুত্ব করে নেয়। সিনিয়র হয়ে জুনিয়রদের সাথে বন্ধুত্ব শুনতে কেমন লাগলেও নিধি, আভা, আফি 3 জনই এখন বন্ধু। রুমের সব পর্দা খোলা থাকায় জানলা দিয়ে সূর্যের কিরণ রুমের ভেতর প্রবেশ করতে করতে তার ঝিলিক কিছুটা আভার চোখে মুখে পড়ে। তাতেই বিনা অ্যালার্মে ঘুম ভেঙে যায় আভার। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসতে দেখতে পেল তার মা বিছানার পাশে বসে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এতক্ষণ ধরে সে ঘুমিয়েছিল, তার জন্য ডাকাডাকি করেনি। আভার একটু ভালো লাগলো। মাকে বলল, মা তুমি কখন এসেছো রুমে? এসে বসে আছো অথচ আমায় ডাকোনি? কিছু কি বলবে? না, তেমন কিছু না, একটু আগে এসেছিলাম, এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, তাই ডাকিনি। আচ্ছা আভা, আমি তোকে অনেক বকাবকি করি তাই না রে মা? তুই খুব কষ্ট পাস আমার যেসব ব্যবহার শুনে, তাই না? বিশ্বাস কর, আমি কখনো তোর খারাপ চাইনি, তোকে কষ্টও দিতে চাইনি। কিন্তু তুই শ্যামলা বলে সবাই যখন আমাকে বলতো, মেয়ে তো শ্যামলা, বিয়ে দিতে লাখ টাকা লাগবে, তোমার মেয়ে কেউ বউ করে নিতে চাইবে না কালো বলে, আত্মীয় স্বজনরা যখন খুঁটা দিত, মেয়ে তো বড় হয়ে গেছে, 2 দিন পর 20-এ পা দিবে, তা বিয়ে দিচ্ছ না কেন? বুড়ি করে বিয়ে দেবে নাকি? এসব যখন শুনতাম তখন আমার খুব কষ্ট লাগতো জানিস। তুই আমার নারী ছেঁড়া ধন রে মা, তাই তোকে নিয়ে এইসব কথা শুনলে আমার শরীরে কাঁটার মতো বেঁধে। রাগে তোর সাথে খারাপ আচরণ করতাম, ক্রিম দিয়ে সুন্দর হতে বলতাম, কিন্তু বিশ্বাস কর মা, আমি কখনো মন থেকে চাইতাম না তুই ক্রিম দিয়ে সুন্দর হ। মায়ের কাছে সন্তান কখনো অসুন্দর হয় না, প্রতিটা মায়ের কাছে তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ। আভা, তোকে আমি কখনো বলিনি, তবে আজ বলছি, মা তুই সুন্দর না ঠিকই, কিন্তু তুই শ্যামলা সুন্দরী, তুই মায়াবী। তোর মুখে যে মায়াটা সর্বদা বিরাজ করে, সেই মায়াটা আমি আমার জন্য 3 সন্তানের মাঝে খুঁজে পাই না। নীরা, তুবা, মীরা 3 জন খুব সুন্দর, তুই একমাত্র শ্যামবর্ণ, কিন্তু বিশ্বাস কর মা, ওদের 3 জনের মাঝে আমি সৌন্দর্যটা পাই, কিন্তু মায়াটা ঠিক খুঁজে পাই না। ওরা যখন সাজে তখন আমার কাছে 3 জনকে খুব সুন্দরই লাগে, এর বেশি না। কিন্তু তুই যখন চোখের কোণে একটু কাজল দিস, তখন ইচ্ছা করে তোকে আমার সামনে বসিয়ে সারাক্ষণ তোর দিকে তাকিয়ে থাকি, আর গর্বের সাথে বলি, তোমরা দেখে যাও, পৃথিবীর সবচেয়ে শ্যামলা সুন্দরী আমার মায়াবতী মেয়েটার মা আমি। কিন্তু পরক্ষণে যখন আত্মীয় নামক কালসাপগুলোর কথা শুনি, তখন মনটা পিষিয়ে যায়, রেগে যাই, আর তোকে কথা শোনাই। আমার কথায় কখনো রাগ করে থাকিস না মা, মা তোকে ভীষণ ভালোবাসে আভা। এদিকে হঠাৎ মায়ের মুখে এইসব কথা শুনে আমার চোখের জল টপ টপ করে গড়িয়ে পড়ছে। দেখলাম মায়ের চোখেও পানি। আমার মা আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি তাকে খারাপ ভাবতাম শ্যামবর্ণ বলে মা আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আজ হঠাৎ মার কি হলো যার দরুন এইসব বলছে মা? মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি অসুস্থ? কি সব বলছো? আমি তোমার উপর রেগে নেই, কিন্তু হঠাৎ আজ এই কথাগুলো কেন বলছো মা? কোনো কারণ আছে? মা জবাব দিল না, তবে বলল, না রে মা, তেমন কিছু না, মন চাইলো আজ বলতে, তাই বলে দিলাম। আচ্ছা আভা, তুই কাউকে ভালোবাসিস কি? মা বলে শরম পাস না, সত্যিটা বলিস। তুমি যে কি বলো না মা,
আমি কেন কাউকে ভালোবাসতে যাব? আমি সেই সব কিছুই করি না। কিন্তু হঠাৎ এইসব বলছো কেন? বললাম না এক্ষুনি, তুই অনেক প্রশ্ন করিস আভা। আচ্ছা, এখন তাড়াতাড়ি উঠে নাস্তা করে রেডি হয়ে ভার্সিটিতে যা। আর হ্যাঁ, পারলে আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো বলো তাড়াতাড়ি কেন আসতে হবে? বাসায় কি আজ কিছু হবে? মীরা এদিক সেদিক ছুটাছুটি করছে বাইরে। নীরা তুবাকেও দেখলাম হাঁটাহাঁটি করতেছে। ওরা আজ স্কুলে কলেজে যাবে না? সে কিছু না, ওরা নাকি একটু অসুস্থ, তাই আজ যাবে না। তুই সেসব বাদ দে আর ভার্সিটি যা। তবে হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসিস। কথাগুলো বলে মা চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবারও ফিরে এসে মাথায় হাত রেখে বললেন, তুই অনেক সুখী হবি মা, জীবনে অনেক ভালোবাসা পাবি দেখিস। যা, রেডি হয়ে ভার্সিটি যা। ও, আর একটা কথা, আফিসকে সাথে করে নিয়ে আসিস। বলিস মা তোকে দাওয়াত করেছে, মনে করে নিয়ে আসিস মেয়েটাকে। আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে। মা চলে গেল। এদিকে আমি ভাবছি মার কি হলো হঠাৎ যে এইসব কথা বলে গেল সে। কি জানি বাপু, মার কি হয়েছে। তবে মাকে আজ হাসি খুশি দেখতে ভালো লাগছে। আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলাম। সেই অপেক্ষায় যেন বসেছিল মা। আমি বেরিয়ে যেতে আমাদের বাসায় একদল লোক ঢুকলো। তাদেরকে দেখে মা সকলকে কি করতে হবে বুঝিয়ে দিল। তারপর যে যার কাজে লেগে পড়লো। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে কোনো এক রূপকথার জগতে। তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপকথার জগতে। তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। মোহনীয় হয়ে গানটা শুনছিল নিধি আর মনে মনে বলছিল, ইয়াস ভাইয়া, তুমি কি ভুলটা করলে ভাবি আপুকে পছন্দ না করে? তার গান শুনলে তুমি পাগল হয়ে যেতে। কিন্তু কি আর করার, তবে ভাবি আপুর বর যে হবে সে অনেক ভাগ্যবান হবে। আফসোস তুমি সেই ভাগ্যবান ব্যক্তিটা হতে পারলে না। ভাবনার মাঝে গানটা শেষ হতেই নিধির হাতে তালি দিল, বলল, আভা, তুমি ভীষণ সুন্দর গাও। এখন থেকে মাঝে মাঝে তোমার কাছে বায়না রাখবো গান গেয়ে শোনানোর জন্য। শোনাতে হবে কিন্তু। আভা মাথা নাড়ালো। গানটা আভা গেয়েছিল, তাও সেটা নিধিরের কথা রাখতে। কিছুক্ষণ আগে দুটো ক্লাস শেষ হতে টিচার এসে বলল, পরবর্তী ক্লাসের টিচার আজ আসেনি, এখন আর ক্লাস হবে না, 2টার পর বাকি ক্লাস হবে। অগত্যা ক্যান্টিনে আড্ডা দিতে গেল আভা আফি। তারপর সকালের সব কথা আফিকে খুলে বলল। তা শুনে আফিও খুশিতে এক দফা কেঁদে ফেলল। তার একটু পর নিধিরও এসে তাদের সাথে যোগ দিল। তখনই কথায় কথায় আফি বলেছিল আভা সুন্দর গান গাইতে পারে। সেই থেকে নিধির গান শুনতে শুনতে বলে আভাকে অনুরোধ করে। আভা তার প্রিয় গানটা গেয়ে শোনালো। গান শেষ হতেই আড্ডা ছেড়ে যে যার ক্লাসে চলে যায়। 3 জনের ক্লাস শেষ হতে আজ 4টা বেজে যায়। টিচার না থাকায় বাকি ক্লাসগুলো 2টার পর হওয়ায় লেট হয়। 3 জন বিদায় নিয়ে নিধি তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আভা আফি তার মার কথা অনুযায়ী আভাদের বাসায় যেতে উদ্যোগ নেয়। বাসায় এসে আভা আফি দুজনে অবাক, কারণ তাদের বাসাটা খুব সুন্দর করে সাজানো। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি। আভা ভাবছে ভুল করে সে কারো বাসায় চলে আসেনি তো। চেক করতে দরজার কাছে উকি দিয়ে নেম প্লেটটা দেখলো। না, সে ঠিক বাসায় এসেছে। নেম প্লেটে সাদমান হক, তার বাবার নামটাও ঝলঝল করছে। তাহলে বাসায় এই অবস্থা কেন? আজ তো বাসায় কোনো অনুষ্ঠান নেই, তাহলে কার কি? ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখছিল সে। আফির তো ব্যাপারটা দারুণ লাগছে। সে অবশ্য জানে না আভাদের বাসায় আজ কি, তবে সে কিছু একটা আন্দাজ করতে পারছে। তখনই আভার মা তাদের দেখতে পেয়ে সামনে এগিয়ে আসলো। অতঃপর দুজনকে জিজ্ঞাসা করলো দুজনে আজ এত লেট হলো কেন। দুজন কারণটা বলতে আভার মা আভা আফি দুজনকে 2 রুমে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। হঠাৎ আফি দেখলো তার মা বাবাও এখানে উপস্থিত হয়েছে। আত্মীয় স্বজন বেশি না হলেই মোটামুটি আছেন। নীরাকে ডেকে আভাকে তার সাথে নিয়ে যেতে বলল আভার মা। আফির কাছে গিয়ে আফির কানে কানে কিছু বললেন তিনি। তা শুনে আফির যেন খুশির বাঁধ ভেঙে গেল। সে খুশি মনে ফ্রেশ হতে আভার মার দেখানো রুমে চলে গেল। আভা তখনও কিচ্ছু বুঝতে পারছে না আজ তাদের বাসায় ঠিক কি। তাই সে নীরাকে কারণটা জিজ্ঞেস করলো, কিন্তু নীরা তার উত্তর না দিয়ে আভার দিকে তাকিয়ে মিটমিট হাসল। আভাও বুঝে গেল নীরা যে প্রশ্নের জবাব দেবে না। নীরা এমনই,
তুবাকে বা মীরাকে পেলে ভালো হতো, দুজনেই ফটাফট বলে দিত, কিন্তু ওদের তো দেখতেই পাচ্ছে না, তাই আর কি করার। শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। বেশ সময় ধরে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখলো আফি কি সুন্দর করে সেজেগুজে বসে আছে আর তার জন্য অপেক্ষা করছে। আফির মা আসার সময় বাসা থেকে তার জন্য ড্রেস নিয়ে এসেছিল। তখন শাওয়ার নিতে যাওয়ার সময় আফিকে আফির আম্মু এসে ড্রেসগুলো দিয়ে যায়। আভা দেখলো একটু পর নীরা তুবা দুজনে কি সুন্দর করে সেজে তার রুমে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোরা সবাই আজ এভাবে সাজুগুজু করেছিস কেন? বাড়িতে আজ কি? তখন তুবা যা বলল তা শুনে আবার মনে হলো তার উপর বড় কোনো বাজ পড়ল। মুহূর্তে সে থমকে গেল। তৎক্ষণাৎ সে ছুটে গেল তার মার কাছে। এজন্যই কি তার মা তার সাথে আজ সকালে এত ভালো ভালো কথা বলছিল? সব কিছু ভাবতে তার দম বন্ধ লাগছিল। মার দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, মা, তুবা যা বলেছে তা কি সত্যি? আমার মা তখন স্বাভাবিকভাবে বললেন, সত্যি। আজ রাত 8টায় তোমার বিয়ে। তোমার আব্বু সব জানেন, তিনিও রাজি হয়েছেন। আশা করি তুমি বাধা সৃষ্টি করবে না। তুমি কিন্তু বলেছিলে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি কাউকে ভালোবাসো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিয়ে দেবার। সম্পর্ক নেই বলে তুমি বিয়ে দিয়ে দেবে? একবার আমার মতামত নেবে না? আমি কি কিছুই না, অথচ আমার বিয়েটা হবে আর আমিই জানি না। বিয়ের 3 ঘন্টা আগে শুনছি আজ আমার বিয়ে। ছেলে আমাকে, আমি ছেলেকে, দুজনের কেউ কাউকে দেখলাম না, অথচ বিয়ে ফাইনাল। আশ্চর্য, ব্যাপারটা কেমন বাড়াবাড়ি হয়ে গেল না মা? কোনো বাড়াবাড়ি হয়নি। আর দেখা দেখির কথা বলছো, সেটা তো অনেক আগেই হয়ে গেছে। তুমি ছেলেকে চেনো, আর ছেলেও তোমাকে চেনে, জানে, তাই বিয়েটা এগাচ্ছি। গত 2 দিন ধরেই বিয়ে নিয়ে পাত্রপক্ষ আর আমাদের কথা হচ্ছিল। ছেলে ভালো জব করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তোমার মামা চেনেন তাদের, তাই বিয়েটা না করার কারণ দেখতে পাচ্ছি না বলে রাজি হয়েছি। তুমি অনেক সুখী হবে মা। যাও, তৈরি হয়ে নাও, ছেলেপক্ষ 2 ঘন্টা পর চলে আসবে। আমি বিয়েটা এখন করতে চাই না মা, আমি আরো পড়বো, মাত্র অনার্স 2nd ইয়ারে পড়ি আমি। এর আগেই বিয়ে দিয়ে দিচ্ছ, প্লিজ মা, এমনটা করো না মা। পড়ালেখা নিয়ে ভয় পেও না, ওনারা যথেষ্ট ভালো। তোমাকে লেখাপড়া করাবে বলে তোমার বাবাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুমি আর কোনো অমত করো না, যাওয়া তৈরি হয়ে নাও। এমনটা করো না মা, কিন্তু কিছু বলার থাকলে তোমার বাবাকে গিয়ে বলো, উনি লাইনেই আছেন। 1 সপ্তাহ আগে ওনার পক্ষে দেশে আসা সম্ভব নয় বলে সম্পূর্ণ বিয়ে ভিডিও কলে দেখবেন। কিছু বলার থাকলে ফেস টু ফেস বলে নাও। আভার মা জানেন বাবার কথা আভা কখনো অমান্য করতে পারবে না, তাই উনার মেয়ে যে বিয়েটা করবেন সেটা উনি শিওর জানেন। কিন্তু মা, বিশ্বাস কর, ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, নয়তো কেউ এমন কাণ্ড করতে পারে। এখন রেগে থাক, সমস্যা নেই, পরে সত্যিটা শুনলে ঠিকই খুশি হবি। কথাটুকু বলে তিনি চলে গেলেন। আভা, সে তার বাবাকে অনেক ভালোবাসে, তার কথা অমান্য করতে পারবে না, তাই রেগে মেগে রেডি হতে চলে গেল। দূর হতেই তার দেখে আভার মা একটা হাসি দিলেন, বললেন, রাগলে কি লাগে আমার মেয়েকে, বাপ রে, পুরোই বাবার রাগ পেয়েছে, পাগলি মেয়ে। বিয়ে কার সাথে হবে সে সম্পর্কে আভাকে কিচ্ছু বলল না, লুকিয়ে গেলেন ব্যাপারটা। অপরদিকে নিধির বাসে গিয়ে দেখলো তাদের বাড়িতেও একই অবস্থা। চৌধুরী মেনশন যেন কোনো এক রাজপ্রাসাদের ন্যায় সেজেছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করতেই তিনি বললেন আজ তার বড় ভাইয়ের বিয়ে 3 ঘন্টা পর, তাই সময় ব্যয় না করে যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। তা শুনে নিধির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি বললো তার মা? তার একমাত্র বড় ভাইয়ের বিয়ে, অথচ সেই জানে না। নিধির প্রচুর রেগে গেল। রেগে ভাইয়ের রুমে গিয়ে দেখলো একটা ছেলে তার সাথে কি নিয়ে কথা বলছে আর হাসছে। তার ভাইও হাসি খুশি ভাবে রেডি হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেও তার মায়ের মতো একই কথা বলল। এ তো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। নিধির আরো বেশি রেগে বউ হয়ে গেল। সে কোনো মুহূর্তে সে ফেটে পড়তে পারে। তা দেখে আর দিনের বেশ হাসি পেল। কোনো মতে হাসি আটকিয়ে সিয়ামের সাথে নিধিরের পরিচয় করিয়ে দিল। তারপর রেডি হতে তাগিদ দিল। নিধিরকে কিছু বলতে না দেওয়া রীতিমতো রাগে গজগজ করতে করতে রেডি হতে চলে গেল। সিয়াম তখন বলল, স্যার,
ব্যাপারটা একটু বেশি করা হয়ে গেল না? বেচারা রেগে আছে ভীষণ। আরদিন স্মিত হেসে বলল, ওসব ভেবো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষ ইসলাম, সমাজ ও রাষ্ট্র স্বীকৃতভাবে একে অপরের সঙ্গে নতুন এক বন্ধনে আবদ্ধ হয়। একে অপরের জীবনের সাথে চিরদিনের জন্য বাধা পড়ে, একে অন্যের সুখ দুঃখের সাথী হয়। সংসার জীবনে সংকট দেখা দিলে একে অন্যের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। হারাম সম্পর্ক তৈরি না করে বিয়ে করলে আল্লাহ তাআলা খুশি হন। সন্ধ্যা 7টায় বরযাত্রী এসে পৌঁছে আভাদের বাসে। 8:10 বিয়ে। আর দিন চেয়েছিল কোনো রকম অনুষ্ঠান ছাড়া শুধু বিয়েটা পড়িয়ে আভাকে নিয়ে যেতে, কিন্তু আভার আব্বু রাজি নন। উনার প্রথম সন্তান আভা, তাই জমজমাট না করলেও ছোটখাটো ভাবে আয়োজন করতে হলেও তিনি বিয়েটাতে দিতে চান। আর দিন আর না করেনি। ঘরোয়া ভাবে আয়োজন করেও আত্মীয় স্বজন কম আসেনি। বিয়ে বলে কথা, সে যতই ছোটখাটো আয়োজন হোক আত্মীয় ভরপুর থাকবে। আফি, নীরা, তুবা আরো কয়েকজন মেয়ে মিলে আরদিনকে হাত ধোয়াতে নিয়ে যায়। বড় অনুষ্ঠান যখন হবে না তাদের, তখন গেইট ধরাও হবে না। সে কারণে হাত ধোয়ার নাম করে গেইট ও হাত ধোয়া বাবদ 20,000 টাকা চেয়ে বসে পাত্রীপক্ষ। পাত্রীপক্ষের ডিমান্ড শুনে নিধিরের অক্কা পাওয়ার অবস্থা। আরদিনের দিতে সমস্যা নেই, কিন্তু নিধির আর সিয়ামের সমস্যা আছে। তারা 20,000 কখনোই দেবে না, না মানে না। 5,000 দেবে বলেছে। এই নিয়ে দুপক্ষে তুমুল ঝগড়া বেঁধে যায়। পাত্রপক্ষকে 20,000 দিতে হবে, কিন্তু পাত্রপক্ষ মাত্র 5,000 দেবে। আধ ঘন্টা ঝগড়ার পর শেষমেশ 13,000 সবাই রাজি হয়। হাতে সময় বেশি নেই। 8:10 বিয়ে, ঝগড়া করলে চলবে না। নিধির এখন ভীষণ খুশি। খুশি বললে ভুল হবে, সে মহা খুশি। প্রথমত ভাবি আপুই তার ভাবি হচ্ছে। সকালে যেটা নিয়ে আফসোস করছিল সেটা এখন আর নেই। তার ভাই তার ভাবি আপুর স্বামী হচ্ছে। দ্বিতীয়ত তার প্রেয়সীকে দেখতে রোজ গার্লস কলেজের সামনে আর দাঁড়াতে হবে না। এখন ইচ্ছে হলেই তাদের বাসে নিয়ে বসিয়ে রেখে দেখতে পারবে। খুশিতে তার ইচ্ছে করছে নাগিন ড্যান্স দিতে, সাথে আর দিনের গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলতে। নিধি তার প্রেয়সীকে দেখে মিটি মিটি হাসছে, কিন্তু নিধিরের প্রেয়সী তাকে দু চোখে সহ্য করতে পারছে না। বিয়ে বাড়িতে আসার আগে নিধিরকে কেউ কিছু না বলার দরুন সে ভীষণ রেগেছিল। রেডি হয়ে গাড়িতে ওঠার ঠিক আধ ঘন্টা পর গাড়ি যখন আভাদের বাসার দিকে মোড় নিচ্ছিল, তখন সে আরদিনকে জিজ্ঞেস করেছিল আভাদের বাসায় যাওয়ার রাস্তা দিয়ে তারা কেন এগোচ্ছে। আভার সম্পর্কে খোঁজ খবর নিতে সেদিন এই রাস্তা ধরে আভাদের বাড়ির সামনে গিয়েছিল নিধি, তাই রাস্তাটা সে চেনে। নিধিরের প্রশ্ন শুনে আরদিন একটা হাসি দিল আর বলল, কারণ আমরা আভাদের বাসাতেই যাচ্ছি, আর আমি তোর ভাবি আপুকেই বিয়ে করছি, অন্য কোনো মেয়েকে না। এবার রাগ কমেছে ভাই? আরদিনের কথা শুনে নিধির কিছুক্ষণ বেয়াক্কলের মতো বসে রইল। হঠাৎ সে গাড়ির ভেতর চিৎকার দিয়ে তার ভাইকে জাপটে জড়িয়ে ধরল। নিধির হাসছে আর আরদিনের ধন্যবাদের উপর ধন্যবাদ দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে আরদিনের চেয়ে সে ভীষণ খুশি আভা তাদের বাড়ির বউ হওয়ায়। পরক্ষণে জিজ্ঞেস করলেও, ভাইয়া, তোমার যখন ভাবি আপুকেই বিয়ে করার ইচ্ছে ছিল, তাহলে ওই দিন আমার সাথে এমন ব্যবহার করলে কেন? জানো, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তখন যখন ভাবি আপুর শ্যামবর্ণ শোনার পর তুমি গম্ভীর হয়ে গিয়েছিলে। ওই দিন এমন কেন করছিলে? কষ্ট দেওয়ার জন্য সরি ভাই। আসলে ওই ইউনিভার্সিটি গিয়ে অন্বেষাকে দেখে আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়ে পড়ি। কারণ আমার প্ল্যান ছিল ওকে খুঁজে বের করার, কিন্তু সেটা আর করতেই হয়নি। তোর জন্য তাকে আমি খুব সহজে পেয়ে গেছিলাম। ভাবলাম তুই যেমন অজান্তে আমাকে সারপ্রাইজ করে দিয়েছিস অন্বেষাকে দেখিয়ে, তেমনি আমিও চেয়েছিলাম মা বাবাকে রাজি করিয়ে একদম বিয়ে ঠিকঠাক করে বিয়ে করতে যাওয়ার আগে খবরটা দিব। প্রথমে তো একটু রেগে টেগে থাকবি, কিন্তু পরক্ষণে যখন দেখবি তোর পছন্দের সিলেক্ট করা আপুকে আমি বিয়ে করছি, তখন তুইও সারপ্রাইজ হবি অ্যান্ড খুশিও হবি। তাই বলিনি, এখন হাসি খুশি ভাবে থাক। বাহ ভাই, ভালোই প্ল্যান তোমার। হ্যাঁ, এদিকে আমি ওয়াদা করে বসেছিলাম ভাবি আপুকে ছাড়া আর কাউকে ভাবি ডাকবো না, শুধু আপু ডাকবো। মনে মনে আভাকে ভাবি আপু ডাকবো। ভালোই হলো, এখন আর সেসব করতে হবে না। আচ্ছা নিধির, তুই অন্বেষাকে এত পছন্দ করিস কেন? সময় হলে দুজনেই জানতে পারবে। দুজন কে কে? ওই দিন তুমি আসার আগে ভাবি আপু সেম প্রশ্নটা করেছিল, আজ তুমিও করলে। তাই বলেছি দুজনেই সময় হলে জানতে পারবে। আজ থাক,
বিয়েতে ফোকাস করো। जो हुकुम मेरे आका। বলতে আরদিন, নিধির ও সিয়াম তিনজনে হেসে ফেলল। বর্তমানে বিয়ে পড়াতে কাজে এসে আভাকে বারবার তাড়া দিচ্ছে কবুল বলতে, কিন্তু সে ভাবলেশীন ভাবে বসে আছে। তার ইচ্ছে করছে না কবুল বলতে, ইচ্ছে করছে চিৎকার করে বলতে, মা বাবা আমাকে তোমরা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পর করে দিও না, আমাকে আর কটা দিন তোমাদের কাছে থাকতে দাও, আর কটা দিন নীরা, তুবা, আফির আলিঙ্গন পেতে দাও, ছোট বোনটার ইচ্ছে পূরণ করতে দাও। কিন্তু মুখ খুলে সে কিছুই বলতে পারল না। বসে বসে সে মেয়েদের জীবনের গতিবিধি নিয়ে ভাবছিল। 3 কবুল আর একটা সাইন, ব্যাস। এরপর থেকে সে হয়ে যাবে কারোর স্ত্রী, কারোর ঘরের পুত্রবধূ, কারো ভাবি। সে এখন আর চাইলে আগের মতো হতে পারবে না। ভার্সিটি শেষে বাসে ফিরে 4 বোন আর একসাথে আড্ডা মাস্তি করতে পারবে না। রাতে শুবার সময় তুবার সাথে বালিশ নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। মন খারাপের সময় 2 বোনের আলিঙ্গন পাবে না। মার বকা খেয়েও একটু পর আর হুটহাট আদর পাবে না। ছোট বোনটা ভার্সিটি থেকে আসার সময় কিছু এনেছে কিনা জিজ্ঞেস করবে না। সবকিছু ভাবতে আবার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল তার। মেয়েদের জীবনটা এমন কেন? তাদের কেন নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না? বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়ির অতিথি, বিয়ের পর স্বামীর বাড়ি, অতঃপর মৃত্যু। অথচ ছেলেদের জন্ম, মৃত্যু, বিয়ে 3ই এক ঠিকানা থেকে হয়। মেয়েরা যে বাড়িতে জন্ম নিয়ে শৈশব কৈশোর কাটায়, যে বাড়ির আনাচে কানাচে তাদের ছোঁয়া সর্বদা বিরাজমান থাকে, বিয়ের পর সে বাড়িতে তাদের আসতে হয় মেহমান হয়ে। আভার মা যখন শুনতে পেল আভা কবুল বলছে না, তখন তিনি আভার বাবার কলরত ফোনটা এনে সামনে ধরে। সাদমান সাহেব কিছুক্ষণ আভার সাথে কথা বললেন। বাবার কথা শেষ হতে আভা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কবুল শব্দটা 3 বার উচ্চারণ করে দিল। অতঃপর কাজী সাহেব সাইন করিয়ে বিয়ে সম্পূর্ণ করে ফেলল। 3 কবুল আর 1 সাইনের মাধ্যমে মেহরাব আরদিন চৌধুরী ও অন্মেষা মেহেরিন আভা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের দুজনের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। পুরোটা সময় আভা চোখ বন্ধ অবস্থাতেই ভাবলেশীন ভাবে বসেছিল। কারো সাথে টু শব্দ করেনি। এমনকি সাইন করার সময় বরের নাম কি দেখার ইচ্ছেও করেনি। কি লাভ নাম দেখে? বিয়ে এমনিতেও হতো, অমনিতেও হতো, অস্বীকার করার সুযোগ পেত না। আর যিনি স্বামী হবে তাকে প্রথম প্রথম হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু একটা সময় ঠিকই মানিয়ে নিতে পারবে। উপরওয়ালা মেয়েদের কোনো কিছু সহ্য করার শক্তি দেখ বা না দেখ, মানিয়ে নেওয়ার অদম্য শক্তিটা তিনি প্রবলভাবে দিয়ে থাকেন। তার আগে দুঃখে কিছুই পড়ার বা দেখার ইচ্ছে করেনি আভার। বিদায়ের পালা। বিদায়ের সময় আভা নির্বাক ছিল। তার মা, আফি, নীরা, তুবা একে একে সবাই জড়িয়ে ধরে কেঁদেছিল। বেশি কাঁদল তুবা। আভা বিন্দুমাত্র কাঁদেনি, শুধু বোনগুলোর দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। পাশে যে বন নামক প্রাণীটা বসে আছে সেদিকেও বিন্দুমাত্র বিক্ষোভ করেনি। মাথাটা জানলার ধারে ঠেকিয়ে চোখ বুজে রইল। গাড়িতে উঠে বসতে আরদিন ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে এক নজর তার এই ধরনের পানি তাকালো। সে ভাবছে মেয়েটা কেন একবারও তার দিকে তাকাচ্ছে না। তাহলে সে কি বিয়েতে রাজি না, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে? তার চেয়ে বড় কথা, অন্বেষ আরদিনকে বিয়ে করেছে সেটা জানে নাকি সেটাও জানে না। ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো চৌধুরী মেনশনে। গাড়ি থেকে আরদিন বেরিয়ে আভাকেও বেরিয়ে আসতে বলল, কিন্তু আভা নড়াচড়া করছে না দেখে কাছে গিয়ে ডাকতে দেখতে পেল আভা অচেতন পড়ে আছে। তা দেখে আরদিন কিছুটা ঘাবড়ে গেল। কোলে করে গাড়ি থেকে নামে গেটের ভেতর প্রবেশ করতে মিসেস চৌধুরী আভাকে আরদিনের কোলে দেখে কিছুটা ঘাবড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আভার কি হয়েছে? আরদিন উত্তর দেওয়ার আগে নিধির কাছে এসে জবাব দিল, মা, ভাবি আপু মেবি অচেতন হয়ে পড়েছে। 4টা বাজে ভার্সিটি থেকে বাসায় গিয়ে হঠাৎ বিয়ের কথা শুনে হয়তো অতিরিক্ত টেনশনে ছিল, তার উপর আবার বিয়ের ধকল, সবকিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই না ভাইয়া? হ্যাঁ মা, নিধি ঠিক বলেছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে, ওকে আর না ডাকি, আমি বরং ওকে কোলেই নিয়ে রাখি। তুমি সব নিয়ম পালন করো, রুমে গিয়ে শুইয়ে দিয়ে ডাক্তার ডেকে দিব, তুমি টেনশন করো না। 2 ছেলের কথা শুনে মিসেস চৌধুরী কিছুটা শান্ত হলেন। তিনিও মেয়েটার মায়াই পড়ে গেছেন। অচেতন অবস্থায় আরদিনের কোলে দেখতে পেয়ে
কিছুটা আটকে গিয়েছিলেন। বললেন, উপরন্তু 8 দিনের কোলরত অবস্থায় সব নিয়ম পালন করে রুমে পাঠিয়ে দিলেন দুজনকে। 8 দিন রুমে এসে দাঁড়িয়ে ধরণীকে শুয়ে দিয়ে কিছুক্ষণ আভার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে আজই প্রথম দেখছে সে। বিয়ের সাজে লেহেঙ্গা পরিহিত অচেতন অবস্থায় কি মায়াবতী লাগছে মেয়েটাকে। মেয়েটার মায়ায় সে আবারও ঘায়েল হলো। হঠাৎ 8 দিনের সেও সত্তা যেন বলে উঠল, 8 দিন পরে দেখিস তোর ধরণীকে, আগে মেয়েটার সুস্থ হওয়ার ব্যবস্থা কর। 8 দিন ডাক্তার ডাকতেই চলে গেল। ঘড়ির কাঁটায় 12টা বাজতে অল্প কিছু সময়ের বাকি। জ্ঞান ফিরল আভার। পিট চোখ মেলে চারদিক তাকিয়ে দেখল অজানা একটা রুমে শুয়ে আছে সে। গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। রুমটাতে লাইট অফ, কিন্তু ডিম লাইটের অস্পষ্ট আলোতে পুরো রুমটার দিকে একবার নজর বুলালো আভা। সে এই মুহূর্তে ঠিক কোথায় আছে প্রথমে কিছু মনে করতে পারল না। মস্তিষ্কে গভীর চাপ দিতে মাথায় আসলো আজ তার বিয়ে হয়ে গিয়েছে। আভা এখন আর নিজের বাসায় নিজের রুমে নেই, তাহলে নিশ্চয়ই স্বামীর বাড়িতে আছে। রুমটা হয়তো তার স্বামী। কথাটা ভাবতে কেমন অস্বস্তি লাগলো। তার কি হয়েছিল মনে করার চেষ্টা করল। গাড়িতে ওঠার পর জানলার কাছে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল। তারপর আর কিছু মনে করতে পারল না। সে এখানে আসলো কিভাবে, তাকে কে নিয়ে এলো, কিচ্ছু মনে পড়ছে না। তাহলে কি সে অচেতন হয়ে পড়েছিল? যদি সত্যি অচেতন হয়ে থাকে তাহলে গাড়ি থেকে বিছানায় এনে শুইয়ে দিল কে? তার স্বামী কি? কথাটা ভাবতে আভা পিলে চমকালো। লোকটা যতই তার সদ্য বিয়ে করা স্বামী হোক, অজান একটা লোকের কোলে চড়ে আসার ব্যাপারটা কেমন যেন লাগলো। বাড়ির বাকি সব মানুষরাই বা তাকে কি ভাবলো? ভেবেছে হয়তো বিয়ে করার নতুন বউ আসতে না আসতে অচেতন অবস্থায় স্বামীর কোল চড়ে ফেলেছে। পরক্ষণে মনে হলো, দূর, ভাবলে ভাবুক, আমার কি, আমি তো ইচ্ছে করে অচেতন হইনি। কথাটা বলতে বলতে আভা অনুভব করলো ব্ল্যাঙ্কেট পরিহিত অবস্থাতেও তার প্রচন্ড শীত লাগছে। মনে হচ্ছে এসি ফুল পাওয়ার দিয়ে রেখেছে। পুরো রুমটা কেমন শীতল হয়ে আছে। সে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গায়ে পেঁচিয়ে শোয়া থেকে উঠে বসলো। পুরো রুমে আবারও একবার নজর বোলালো। অস্পষ্ট আলোতে যা বুঝলো, রুমটাতে ব্যবহারকৃত সব আসবাবপত্র বিদ্যমান। খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, এসি কিচ্ছু বাদ যায়নি। মনে হচ্ছে বারান্দাও আছে। যদি সত্যি বারান্দা থেকে থাকে তাহলে ব্যাপারটা দারুণ হবে। রুমের পাশে বারান্দা আভার ভীষণ পছন্দের। রুম সম্পর্কে আভা যখন রিসার্চ করছিল তখন বাহির থেকে কারো গলার আওয়াজ শুনতে পেল সে। কারো নয়, কয়েকজনের। হয়তো বাসর ঘরে প্রবেশ করার টাকা নিয়ে ঝগড়া চলছে। বাসর ঘর শব্দটা মনে পড়তে তার শরীরটা কেমন কাঁটা দিয়ে উঠল। সম্পূর্ণ অজানা এক লোকের সাথে বাসর অসম্ভব। জীবন নিয়েও পারবে না সে, কদাপি নহে। আসুক জামাই, দিব একটা বেটাকে। চিনে না, জানে না, একবারও দেখা সাক্ষাৎ করেনি, বিয়ে করে নিয়ে চলে এলো। এখন আবার বাসর। অদ্ভুত, সবকিছুকে এতই ইজি। আকস্মিক তার মাথায় প্রশ্নের দোল খেল। ভালো কথা, আমার স্বামীকে বিয়ের সময় দেখার মন মানসিকতা ছিল না, কিন্তু এখন তো কৌতূহলে ফেটে পড়তে ইচ্ছে করছে। রুমে লাইট জ্বালালে হয়তো ফটো টটো থাকলে দেখা যেত, কিন্তু রুমের কোথায় কি আছে কিছুই জানা নেই আভার। অগত্যা বসে রইল লোকটা আসার অপেক্ষায়। এদিকে পেটে কিছু না পড়ায় পেটের ভেতর ইঁদুর নাচছে। আভার ভাবনার মাঝে দাঁড় ঠেলে রুমে প্রবেশ করলো আরতি। সে আপন মনে বিড়বিড় করলো, উফ, সিয়াম নিধির বন্ধু বান্ধবগুলো সবগুলো মিলে আমাকে একদম ফুতুর বানায় ছাড়লো। বদগুলা গুনে গুনে 12,000 টাকা নিছে। নিধিরে রুক্তি, শালিকারা যখন 20,000 টাকা চেয়েছিল তখন তো ঠিকই দিতে রাজি হয়ে গেলে। আমরাই ঝগড়া করে শেষমেশ তোমায় বাঁচিয়ে দিয়েছিলাম, অথচ ভাই বন্ধুরা চাওয়াতে কিপটামি করছো। হ্যাঁ, তা চলবে না ভাইয়া, হিসাব বরাবর হবে। বেশি দিতে না পারো, শালিকাদের যত দিয়েছো তত দাও। সবগুলো নিধিরের কথায় সুর মিলালো। ব্যাস, তার 12,000 টাকা ঝলে গেল। এদিকে রুমের ভেতর আর দিনের আগমন ঘটতে আভা দ্রুত শুয়ে পড়ল। ঘুমের ভান করে চুপচাপ শুয়ে পড়ল। সে দেখতে চায় লোকটা এসে কি করে। আর দিন রুমে প্রবেশ করে ডিম লাইট অফ করে মেইন লাইট চালালো। একবার বিছানার দিকে ভালোভাবে তাকিয়ে আবার বাইরে চলে গেল খাবার আনতে। কারণ সে বুঝে গিয়েছে আভা জেগে গেছে। এমনি তো আর সে এত বড় অফিসার হয়নি। 8 দিনের বুদ্ধি বিচক্ষণতার সাথে টক্কর দেবে ক্ষুদ্র এক বালিকা। বিষয়টা তার কাছে হাস্যকর লাগলো, কিন্তু হাসলো রুমের বাইরে গিয়ে। ব্ল্যাঙ্কেটের নিচে ফাঁক দিয়ে
আরদিনকে বেরিয়ে যেতে দেখে আভা পুনরায় বিছানায় উঠে বসে আর বলে, লোকটা কি পাগল নাকি? এলো, লাইট জ্বালালো, আবার চলে গেল। স্ট্রেঞ্জ। কথাটা বলতে বলতে দরজার দিকে তাকিয়ে দেখলো হাতে একটা প্লেট নিয়ে কেউ তার রুমের দিকে এগিয়ে আসছে। হয়তো খাবারের প্লেট হবে, তার মানে উনি খাবার আনতে গিয়েছিল। আর আমি কি ভাবছি। খাবারের প্লেট নিয়ে আরেকদিন যখন রুমের দিকে ক্রমাগত এগিয়ে আসছিল, আভা তখন তার সদ্য বিয়ে করা স্বামীকে দেখার জন্য উকি দিতে গিয়ে সদ্য স্বামীর জায়গায় আরদিনকে দেখতে পেয়ে বিস্ময়ে তার নেত্র যুগল বড় বড় হয়ে গেল। বন্ধ থাকা ওষ্ঠদয় আপনা আপনি হাঁ হয়ে গেল। নিজেকে নিজেই শুধালো, এলে রাগী লোকটা এখানে কি করছে? ইনি তো নিধির ভাই আর ভাই, ওনার সাথে কি আমার বিয়ে হয়েছে? এ মা, আমি ওসব কি ভাবছি? না না, ছি। উনি কেন আমার স্বামী হতে যাবেন? স্বামী হওয়ার প্রশ্নই আসে না। কারণ নিধির ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে যদি হতো তাহলে তো উনি কি আজ ভার্সিটিতে যেতেন? অবশ্যই না। ভাইয়ের বিয়ে রেখে নিশ্চয়ই কেউ ভার্সিটিতে যাবে না। ভাইয়ের বিয়েতে মজা করবে, আর ভাইয়ার বিয়ে হলেও আমিও এমনই করতাম। এটাই তো স্বাভাবিক। হয়তো পাত্রপক্ষ নিধির ভাইয়ার রিলেটিভ হবে। হ্যাঁ, তাই হবে হয়তো। এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল আভা। আরদিন খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করতে দেখলো তার হৃদ হরণী কেমন হাঁ হয়ে তার পানে চেয়ে রয়েছে, ঠিক প্রথম দিনের মতো। তাই জিজ্ঞাসা করলো, অনেশা, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আজই প্রথম দেখছো নাকি? আজকে একটু বেশি সুন্দর লাগছে। কোনটা? আপনি ছেলেপক্ষর কি হন? আরদিন প্রশ্ন করলো কি, আভা জবাব দিল কি। আভার প্রশ্ন শুনে আরদিন বোকা বনে গেল। এ নিয়ে কি যাতা বলছে? অচেতন হওয়ার সাথে সাথে মস্তিষ্ক কি অচেতন হয়ে পড়লো? এদিকে আভার উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কিছু বলেন। আপনি ছেলেপক্ষর কি হন, বলুন না। বাসরাতে সদ্য বিয়ে করা বউয়ের মুখ থেকে ভাইয়া ঢাক শুনলে নিশ্চয়ই কেউ হাসি খুশি থাকবে না। আর দিনের ক্ষেত্রেও ভিন্ন কিছু হলো না। ফলত রেগে মেগে দিল এক ধমক। অন্বেষা, ঠাটিয়ে এক চর মারবো। ইয়া কি হচ্ছে আমার সাথে? আমার সাথে আজ তোমার বিয়ে হলো, অথচ তুমি তোমার স্বামীকে ভাইয়া ডাকছো, আবার জিজ্ঞেস করছো আমি ছেলে পক্ষের কি হই। এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এখন আবার বলো না যে তুমি জানতে না কার সাথে বিয়ে হচ্ছে। ধমক খেয়ে আভা থমথমে খেয়ে গেল, তবু কোনো মতে জবাব দিল, দুর্ভাগ্যবশত আপনার ধারণাটা ঠিক। আমি সত্যিই জানতাম না কার সাথে বিয়ে হচ্ছে। জানতাম না বলতে জানার ইচ্ছে হয়নি, তাই জানি না। আভার কথা শুনে আরদিন একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তার মানেই তার ধারণা সত্যি, মেয়েটা কি ছুটি জানে না। তারপরও বলল, কেমন মেয়ে তুমি? কার সাথে বিয়ে হচ্ছে বা সারাটা জীবন কার সাথে থাকাবার অঙ্গীকারবদ্ধ হচ্ছ, একবার তার সম্পর্কে জেনে নেবে না? তার সম্পর্কে না জানা অন্তত নামটা তো জেনে নেওয়া উচিত ছিল, তাই না? আরদিনের কথা শুনে আভা ভীষণ রেগে গেল। এমনিতে সে রেগেছিল, তার উপর আরদিনের খোঁজা মার্কা কথা, সব মিলিয়ে মুহূর্তে রাগ দাবানলে পরিণত হলো, যার তরুণ সেকেন্ডের মাঝে ফেটে পড়তে বিলম্ব করল না। রাগের বশে বলা শুরু করলো, কিভাবে জানবো? জানার সুযোগ দিয়েছিল কেউ আমায়? ভোর সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে বসে আছে। মাকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবে মা? মা কি করলো, কিছুক্ষণ মিষ্টি মধুর কথা বলে মাঝখান থেকে জেনে নিল আমি কাউকে ভালোবাসি কিনা। যেই না বললাম না, অমনি মা বিয়ের আয়োজন শুরু করে দিল। সারাটা দিন ক্লাস করে ক্লান্ত শরীরটা নিয়ে 4:30টায় বাসায় ঢুকতেই দেখি, ও মা, 8 ঘন্টার ব্যবধানে বাসার পুরো চেহারাই পাল্টে গেছে। সম্পূর্ণ পরিবর্তন। নিজেরই বাপের বাড়ি চিনতে পারছি না। বারবার নেম প্লেট দেখছি আর ভাবছি সাদামাটা বাড়িটাকে হঠাৎ বিয়ের সাজে সাজিয়ে ফেললো কেন। মাকে জিজ্ঞেস করলাম এইসব কি। তিনি জবাব না দিয়ে নীরার সাথে পাঠিয়ে দিলেন ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি, ও মা, নীরা, তুবা, আফি তিনজনই কেমন সেজে গুজে বসে আছে আর আমার জন্য নাকি অপেক্ষা করছে। তুবাকে জিজ্ঞেস করলাম আজ কি? বলল আমার বিয়ে। হঠাৎ এমন কথা শুনে কেউ স্বাভাবিক থাকতে পারে? তেমনি আমারও মনে হলো আমার উপর খানেক বাজ পড়েছে। দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি। তিনি বলে দিলেন আজ আমার বিয়ে, তাও 3 ঘন্টা পর। ব্যাস, যেটুকু বাকি ছিল সেটাও যেন মুহূর্তেই পূরণ হয়ে গেল। মাকে বললাম বিয়ে করব না, তখন বলল পাত্র ভালো, বিয়ে করে নাও। বলি পাত্র ভালো, তা দিয়ে আমি করবোটা কি? টক রেঁধে পরিবেশন করব নাকি? আজব। দ্বিতীয়বার বারণ করব, মা বাবার কল ধরিয়ে দিল। আর কি, বাবাও কিছুক্ষণ জ্ঞান দিল। শেষমেশ বিয়েটা হয়ে গেল। তাই রাগে ক্ষোভে জামাইকে বা জামাইয়ের নাম কি কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি আমার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হাঁপিয়ে উঠল আভা।
সাথে কেঁদেও ফেলল। কান্নারত অবস্থায় পুনরায় বলতে লাগলো, আমার কত ইচ্ছে ছিল বিয়ে নিয়ে, সব শেষ করে দিল। মনে হয়েছে বিয়ে করিনি। বিয়ের খবরটা শোনার পর থেকে বিয়ে শেষ হওয়া পর্যন্ত কোনো একটা ট্রমার মধ্যে ছিলাম আমি। আচ্ছা আপনিই বলুন, আপনার সাথে যদি এমন হতো আপনি কি করতেন? বিয়ে বলে ফুর্তি আমোদ করে নেচে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতেন? আসছেন আমাকে খোঁচা মেরে কথা শোনাতে। হ্যাঁ, আপনি এখন দয়া করে জানতো আমার রুম থেকে, আমার সামনে থেকে। রাগে আমার পুরো শরীর ফেটে যাচ্ছে। অঘটন ঘটিয়ে ফেলতে পারি আমি। কিছুক্ষণ পর আসবেন, যান এখন। আভার কথাগুলো শুনে আরদিনের বেশ খারাপ লাগলো। আপন মনে বলল, ঠিকই তো, মেয়েটা কত বাজে পরিস্থিতি ফেস করেছে। 3 ঘন্টায় কোনো মেয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারে? অফকোর্স পারে না। সে হরেও পারত না। তার বোঝা উচিত ছিল মেয়েটার উপর দিয়ে কি যাবে। সে কেন রাগ দেখাতে গেল? যেখানে নিধির ভাইয়ের বিয়ে শুনে ওর যা অবস্থা হলো, সেই জায়গা থেকে দেখতে গেলে মেয়েটা নিধিরের চেয়ে 10 গুণ সহ্য করেছে। সবকিছু ভাবতে তার উপর রাগ হচ্ছে। সে তো চায়নি তার এই ধরনের কাছে বিয়েটা অজানা রাখতে। কিন্তু মা, উনি কেন এমন করলেন? ফোন করে জিজ্ঞেস করতে হবে। এই ফাঁকে অন্যের সাথেও একটু স্পেস দেওয়া যাবে। এসব চিন্তা করে সে রুম ছেড়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। আভা যখন দেখলো আরদিন বিনা বাক্যে চলে যাচ্ছে, তখন পেছন থেকে ডাকলো, শুনেন। আভার ডাকে তৎক্ষণাৎ ফিরে তাকে আরদিন। সুধাই, বলো, কিছু লাগবে তোমার? কিছু চাই? জি, কি লাগবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি নির্দ্বিধায় বলো অন্বেষা। আমার না খুব খিদা পেয়েছে। দুপুরে একটা ক্যান্টিনে কেক খেয়েছিলাম, তারপর বাসায় এসে সব কিছুর মাঝে আর খাওয়া হয়নি। আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন প্লিজ। আভার কথা শুনে আরদিনের কেঁদে ফেলতে ইচ্ছে হলো। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু তার এই ধরনের এই মুহূর্তে বলা প্রতিটা কথা তার কলিজায় গিয়ে বাঁধছে। একমাত্র তার বোকামির জন্য মেয়েটা কতটা ভোগান্তি পোহাতে হলো এবার বেশি করেই আন্দাজ করতে পারছে। বলল, সরি, বলতে মনে ছিল না। সেন্টার টেবিলের উপর খাবার রাখা আছে, আর আলমারির ডান পাশে তোমার পোশাক, বাম দিকে ওয়াশরুম। ফ্রেশ হয়ে তুমি খেয়ে নাও, আমি কিছুক্ষণ পর আসছি। কথাগুলো বলে আরদিন ছাদের উদ্দেশ্যে চলে গেল। আভা তাকিয়ে কিছুক্ষণ আরদিনে যাওয়ার পানে থেকে সেও ফ্রেশ হতে চলে যায়। আজ 20শে আশ্বিন। অন্তরিক্ষে আজ অর্ধচন্দ্র উদীয়মান। তারই স্নিগ্ধ আলোয় ধরণীকে কিঞ্চিৎ আলোকিত করে রেখেছে। সাথে রয়েছে অজস্র তারার মেলা। চারদিক থেকে ধেয়ে আসছে হিম ধরা স্নিগ্ধ কোমল অনিল। সেই অনিল দোল খেয়ে যাচ্ছে আভার সর্বাঙ্গে। তারই সুপ্ত অনুভূতি অনুভব করতে আবেশে নেত্রচ্ছদ বন্ধ করল আভা। বারান্দার গ্রিল ধরে ব্যস্ত শহরটাকে অবলোকন করছিল সে। ভাবছিল মানুষটা এখনো কেন আসছে না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আভা দেখল রুম শূন্য। তার মানে উনি এখনো আসেননি, হয়তো কাজ করছেন। যতক্ষণে উনি না আসছেন ততক্ষণে আমি খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। কথাগুলো বলে সেন্টার টেবিল থেকে খাবারের প্লেটটা তুলে সোফায় বসে খেতে আরম্ভ করলো আভা। খাওয়া শেষ করে সে কিছুক্ষণ বিছানায় বসেছিল আরদিনের অপেক্ষায়। তখনও আরদিন আসেনি। রুমে একা বসে থাকতে ভালো লাগছিল না আভার, তাই সে বারান্দার দিকে এগিয়ে যায়। যেতে দেখে হরেক রকম ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা বারান্দাটা। বারান্দার একপাশে দোলনাও রয়েছে। তা দেখে মুহূর্তে আভার মন খুশিতে নেচে উঠল। বলতে হবে মানুষটা বেশ শৌখিন। দোলনাতে চড়বার ইচ্ছেটা দাবিয়ে রাখতে না পেরে সে বসেই পড়ল। দোল খাওয়ার মাঝে বেশ কিছু সময় এভাবে কেটে যায়। আবার এখন একঘেয়েমি লাগছে। নিজে নিজে বলতে লাগলো, ধ্যাত, কিচ্ছু ভালো লাগছে না। একা একা বসে থাকা যায়? আমি হচ্ছি কথা বলার লোক, কথা না বলে থাকতে পারি না। বাসায় থাকলে এতক্ষণে 3 বোন মিলে রাজ্যের যত সব কথা নিয়ে বসতাম, অথচ এইখানে চুপচাপ বসে থাকতে হচ্ছে। সাথে ফোনটাও নেই যে একটু গেমস খেলবো। বিয়ের ঝামেলার আগের বসে ফোনটা যে কোথায় রেখেছিলাম আল্লাহ মালুম। আসার সময় নিয়ে আসতে পারলে ভালো হতো। সরি জামাই, তোমায় ভুল করে রেখে আসার জন্য। উফ, আই মিস ইউ জামাই। আরে বাহ, এত তাড়াতাড়ি হাওয়া চেঞ্জ! কিছুক্ষণ আগেই না বলছিলে বিয়ে মানবে না। যেই না একটু চোখের আড়াল হয়েছি, অমনি মিস করা শুরু করে দিয়েছ। সো ফার্স্ট, আমাকে ভালোবেসে ফেলেছ নাকি মেয়ে? কিছু সময়ের ব্যবধানে এত উন্নতি, ভালো, খুব ভালো। কথাগুলো বলতে বলতে আভার পেছন থেকে সামনে এসে দাঁড়ালো আরতি। ছাদ থেকে নেমে এসে রুমে যখন দেখলো আভা নেই, তখন ধারণা করেছিল বারান্দাতে থাকবে। এসে দেখে তাই, তার এই ধরনেই দোলনায় দোল খাচ্ছে আর কি যেন বলছে। শেষ কথাটায় শুধুই শুনতে পেয়েছে সে।
কোথায় যেন শুনেছিলাম মানুষের একটা দোষ থাকে, তারা পুরো কথা শুনবে না, শেষ কথাটা শুনে লাফালাফি শুরু করবে। আপনার অবস্থাও হয়েছে তেমন। মানে? মানে হলো মিস করার কথা আপনাকে মিন করে বলিনি আমি। আমি আমার ফোনকে আমার চিরজামাইকে বলেছিলাম। কি? ফোন? ফোন তোমার জামাই? সিরিয়াসলি? জি সিরিয়াসলি, যেটা শুনেছেন সেটা একদম সত্যি। ফোনই আমার জামাই, শুধু আমার না, প্রতিটা মেয়ে বা ছেলে যাকেই বলুন না কেন, তাদের কাছে তাদের ফোন হলো বিএফ বা জিএফ এর মতো, কিন্তু আমার কাছে আমার ফোন হচ্ছে আমার জামাইয়ের মতো। কিভাবে? দেখুন, আমরা মেয়েরা নিজেদের জামাইকে খুব ভালোবেসে থাকি, তার অনেক যত্ন করে থাকি, সব সময় তার সুরক্ষা নিয়ে ভাবি, তাকে অন্য মেয়ের নজর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তার গায়ে একটা আঁচড় লাগলে নিজেরাও জামাইয়ের ব্যথায় ব্যথিত হই, তাই তো? তেমনি জামাইয়ের প্রতি করা প্রতিটা জিনিস আমরা নিজের ফোনের ক্ষেত্রেও করে থাকি। যেমন ফোনকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, ফোনের যত্ন নিই, মার নজর থেকে ফোনকে বাঁচিয়ে রাখি, ফোনের উপর যেন কোনো রকম বিপদ না আসে, মানে হাত থেকে পড়ে না যায়, সর্বদা সেই খেয়াল রাখি। বাই চান্স পড়ে গেলেও কেঁদে কেটে শেষ করে ফেলি। এক কথায় জামাই তো নিজের ফোনের প্রতি একই যত্ন, কেয়ার আর ভালোবাসা দেখিয়েই থাকি, তাই না? জামাইয়ের মতো তো হলো না ফোন আমাদের জামাইয়ের মতো বা জামাই? আভার যুক্তি শুনে আরদিন বেকুব বনে গেল। কিছুক্ষণ চিন ধরে বসে রইল। তার কেরিয়ারে 29 বছর বয়সে এই প্রথম এমন যুক্তি শুনল। মনে মনে বলল, যদি বলতে তোমার অন্য কোনো জামাই আছে তাহলেও আমি মেনে নিতাম, তাই বলে ফোন জামাই? মাহবুদ, শেষমেশ একটা পাগলকে আমায় ভালোবেসে বিয়ে করতে হলো। একে হয়তো বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কিন্তু মুখে কিচ্ছু বলল না। কি বলবে সে? বলার মতো কিছু বেঁচে আছে? অগত্যা শূন্য দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে রইল। তা দেখে আভা জিজ্ঞেস করলো, কি হলো আপনার এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম তোমাকে একটা নোবেল দিলে কেমন হয়। এটা জিজ্ঞেস করতে হয় নাকি? অবশ্যই ভালো হয়, দিয়ে ফেলুন না। বাবা মা রাগ করবে কিন্তু আফি, নীরা, তুবার মুখ উজ্জ্বল হবে। বেশ প্রফুল্লতার সহিত আভা কথাটা বলল মনে হচ্ছে। আভার কথা শুনে আরো এক দফা হতাশ হলো আরতি। যুক্তি দিয়ে আজ পর্যন্ত কেউ তাকে জব্দ করতে পারেনি, অথচ আমার বইয়ের যুক্তি শুনে আমি নিজে মিনিটে মিনিটে টাসকি খেয়ে যাচ্ছি। এজন্য হয়তো বড় বড় মনীষীরা বলে গেছে, বাছা তুমি যত বড়ই যুক্তিবাদ হও, যুক্তি ফুক্তি দিয়ে বাইরের দুনিয়া কাঁপিয়ে রাখো, বইয়ের যুক্তির কাছে তোমার যুক্তি জিরো। এই মেয়েকে আমার সোজা করতে হবে, নয়তো এর উচ্ছন্নতা দিন দিন বেড়ে যাবে। মুখে বলল, সাথে আমার মানে তোমার রিয়েল জামাইয়ের মুখ উজ্জ্বল হবে। যাও এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা। মা, আপনি অন্বেষাকে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলেননি কেন? জানেন আপনার মেয়ে কতটা রেগে আছে। তার জন্য দুঃখিত বাবা, রেগে থাকাটাও স্বাভাবিক, বুঝতে পারছি। যদি বিয়ের কথা বলতাম তাহলেও কখনোই বিয়ে দিত না, কোনো না কোনোভাবে ভাঙার চেষ্টা করত। কারণটা অবশ্য আমি জানি না, তবে একদিন সময় করে আবাকে জিজ্ঞাসা করো কেন বিয়ে করতে চাইতো না, হয়তো বলতে পারে। আচ্ছা মা। শুয়ে শুয়ে আরদিন আর তার শাশুড়ির বলা কথাগুলো ভাবছিল। ছাদে আরদিন আভার মাকে কল করে জিজ্ঞেস করে। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয় আরদিন এবং ভাবলো জিজ্ঞাসা করবে কারণটা। আভা কেন বিয়ে ভাঙার চেষ্টা করত? কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আরদিন। কারণ তার এখন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। 2 দিন পর মিশনের জন্য তাকে যেতে হবে। সেখানে বিশ্রামের সময় পাবে কিনা সন্দেহ। ঘুম তো দূর, এদিকে আভা ভাবছে অন্য কিছু। 2 ভাই আমার নাকে দড়ি লাগিয়ে ঘুরিয়ে ঠিকই এই বাড়ির বউ নিয়ে আসলো। এইবার আমার পালা। 2 ভাইকে ফ্রেঞ্চ ফ্রাই না বানিয়েছি তো আমিও আভা না। ভাবা যায় 2 ভাই এত ধুরন্ধর। এক ভাই 2 দিন আগে মাপ টাপ চেয়ে শেষ, আর জীবনেও নাকি ভাবি আপু ডাকবে না। এই তার মাপ চাওয়ার নমুনা। আর বড় ভাই ছোট ভাইয়ের ইচ্ছে পূরণ করতে সত্যি সত্যি বিয়ে করে ফেললো। এরা 2 ভাই দুটা গিরগিটি। ইচ্ছে তো করতেছে এদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলি, সবরে মেওয়া ফলে, তাই অপেক্ষা করলাম। কথাগুলো বিড়বিড় করতে করতে খাটির অবস্থা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বানিয়ে ঘুমিয়ে পড়ে আভা। দুজন দুপাশে বর্ডারটা তৈরি করেছে আভা নিজে। খুব ভোরে উঠার অভ্যেস থাকায় সকাল সকাল ঘুম থেকে উঠতে সমস্যা হলো না আভার। নামাজ শেষ করে উঠতে দেখতে পেল পাশে আরদিনও দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, আপনি কি নামাজ পড়বেন? আরদিন জবাবে হ্যাঁ জানালো। অতঃপর দুজন নামাজ শেষ করে আরদিন বেরিয়ে পড়ল জগিং ড্রেস পরে জগিং এর উদ্দেশ্যে। বেরিয়ে যাওয়ার আগে আভাকে বলেছিল সে যাবে কিনা জগিং করতে। প্রত্যুত্তরে আভা নাকচ করে দেয়।
আর দিন চলে যাওয়ার পর আভার ইচ্ছে করছিল আবারও ঘুমিয়ে পড়তে, কিন্তু কাল মার বলা কথাটা মনে পড়তে আর ঘুমালো না। কাল যখন আভা বিদায় নিয়ে গাড়ি তুলতে যাচ্ছিল, তার মা তখন কানে কানে বলেছিল, শোন আভা, আজ থেকে তুই ওই বাড়ির বউ, তার উপর নতুন বউ। তাই বলছি, নামাজ শেষে আবার ঘুমিয়ে পড়িস না। জানি তোর ভোরে উঠতে সমস্যা হবে না, তবে নামাজ শেষে যে আবার অলসের মতো ঘুমাই যাস, সেই কাজটা ভুলেও করিস না, তাহলে লোকে মন্দ বলবে। নতুন বউ পরে পরে ঘুমোচ্ছে বলে খোঁটা দিবে। আর হ্যাঁ, সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে রাখিস, মনে থাকে যেন। আভা তার মার কথা রাখতে ঘুমায়নি। আলমারি থেকে গোলাপি রঙের একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে সে। দেখে বাসার কিছু সার্ভেন্টও উঠে পড়েছে। ভালোই হলো তার জন্য, তাদের সাহায্য নিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে নেবে। কথাটা ভাবতে ভাবতে কিচেন রুমে প্রবেশ করে আভা। এদিকে কিচেন রুমে কারো উপস্থিতির টের পেয়ে কাজের মেয়ে মারিয়া পেছনে ফিরে কে আসলো দেখতে গিয়ে যখন নতুন বউকে দেখলো, তৎক্ষণাৎ সে আতকে উঠল। চট জলদি আভার কাছে এসে জিজ্ঞাসা করলো, নতুন ভাবে আপনি এখানে এ সময় কি করছেন? মারিয়া আভার বয়সী হবে, তবে তার 2-3 বছরের ছোট, তাই আভা আপু বলেই ডাকলো। বলল, আপু, মানুষ কিচেন রুমে কি করতে আসে? অবশ্যই রান্না করতে। আমিও এসেছি রান্না করতে। আপু, আমি না তেমন রান্না জানি না, পারি তবে মোটামুটি বলে যাকে। আমাকে একটু সাহায্য করবে? আভার মুখে আপু ডাক শুনে মারিয়ার ভালো লাগলো। নতুন ভাবি ছোট ভাইয়ের মতো, খুব ভালো। সে বলল, এমন করে বলবেন না নতুন ভাবি, আমি আপনাকে সাহায্য করতাম, কিন্তু মার নিষেধ আছে। আপনাকে যেন কিচেন রুমে ঢুকতে না দেওয়া হয়, সেই আদেশ দিয়ে রেখেছেন তিনি। আপনার কিচেন রুমে আসা নিষেধ। আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনি বরং আমাকে বলুন আপনার কি লাগবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। চা বা কফি কিছু নেবেন? পরে নিব, কিন্তু তার আগে বলো, কিচেন রুমে আসার আমার জন্য নিষেধ কেন? ঠিক আছে, নিয়ম বেশি নেই। তুই মেয়েটাকে নিয়ে শুয়ে ডাক্তার ডেকে নিস। কারণ তুমি বাড়ির বউ, তোমাকে আনা হয়েছে আমার ছেলের ভালো মন্দ খেয়াল রাখার জন্য, রান্না করানোর জন্য নয়। রান্না করার জন্য বাসায় অনেক লোক আছে, তাই তোমার প্রবেশ নিষেধ। পেছন থেকে আভার উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে কিচেন রুমে প্রবেশ করেন চৌধুরী বাড়ির গিন্নি মিসেস শায়লা চৌধুরী। আভা তার শাশুড়িকে প্রথম দেখল। চিনতে না পারলেও কথার ধরন দেখে বুঝতে পারল ইনি তার শাশুড়ি মা। তাই মাথায় স্থিত ঘোমটাটা আরেকটু টেনে দ্বিগুণ করল। তা দেখে তিনি মুচকি হাসলেন। আভা তার শাশুড়ি মাকে প্রথম দেখেছে, তাই সালাম দিল। তিনিও সালামের জবাব দিল। অতঃপর আভার হাত ধরে ড্রয়িং রুমে এনে পাশে বসালেন। বলতে লাগলেন, কাল তুমি অসুস্থ ছিলে, তাই কারোর সাথে পরিচিত হতে পারোনি। আমি শায়লা চৌধুরী, তোমার শাশুড়ি। আমাকে মা বলে ডেকো। তোমার শ্বশুর মশাই একটু পরে নিচে আসবে, তখন পরিচিত হয়ে নিও। আমার 2 ছেলে মা, আরদিন আর নিধির। ওদের তো তুমি চিনোই। একটা মেয়ে ছিল, এখন নেই। পরে একদিন ওর সাথে কথা বলবো। শোনো মা, আমার মেয়ে থেকেও আজ নেই। আমি চাই তুমি আমাকে মা বলেই ডাকো। আজকালকার বউদের মতন শাশুড়ি মা, আন্টি ওসব দেখো না। যেমন তোমার মাকে মা ডাকো, তেমনি আমাকেও মা ডেকো। স্বামীর বাড়ি বলে নিজেকে গুটিয়ে রেখো না। তুমি যেমন তোমার বাড়িকে নিজের মনে করে সবসময় হাসি খুশিতে মাতিয়ে রাখতে, তেমনি স্বামীর বাড়িকেও নিজের মনে করে এই বাড়িকে একটু মাতিয়ে রেখো মা। আমার কোনো মেয়ে না থাকায় বাড়িটা একদম শুনশান হয়ে থাকে। 2 ছেলে কতক্ষণ আর বাসায় থাকে বলো? আমাকে থাকতে হয় মারিয়ার সাথে। ওর সাথে মন খুলে কথা বলতে পারি না। আজ থেকে বলতে পারবো। তুমি এসে গিয়েছো, আমার মেয়ে। শোনো, আমাকে টিপিক্যাল শাশুড়ি ভেবো না। সব সময় হাসি খুশি থেকো, মনে রাখবে আমার কথাগুলো। আভা তখন মন্ত্রমুগ্ধ হয়ে শাশুড়ির কথাগুলো শুনছিল। মানুষটা কত ভালো, কি সুন্দর করে কথাগুলো সাবলীল ভাষায় বলে দিল। কিন্তু ছেলে দুটো ধুরন্ধর, মনে মনে কথাগুলো বলল, মুখে জবাব দিল, আচ্ছা মা, তবে একটা শর্তে রাজি হবেন? মিসেস চৌধুরী মা ডাকটা শুনে খুশি হয়েছিলেন, কিন্তু শর্ত শুনে মুহূর্তে তার ভালো লাগাটা উবে গেল। তাও বলল, বলো, রাখবো। আমাকে তুই করে বলতে হবে। আগে আগে ডিল করে নেওয়া ভালো। মেয়ে বলে যখন মেনে নিয়েছেন, তুই বলে রাখবেন। তখন তুমি তুমি করলে না কেমন পর পর ফিলিংস হয়। আর
তখন না আমারও অস্বস্তি হবে মা ডাকতে। তুই করে ডাকবেন তো? যদি হ্যাঁ হয় তো ডিল ডান করুন। মিসেস চৌধুরীর মুখে মুহূর্তে হাসিটা আবার ফিরে আসলো, তাও দ্বিগুণ হয়ে। তিনি বেশ উচ্চস্বরে হেসে মাথা নাড়িয়ে ডিল ডান বুঝালেন। সাথে আভাও হাসি দিয়ে ফেলল। মানুষটা মন্দ নয়, না ডাকা যায়। আরে বাহ মা, ভাবি আপু সকাল 9টা না বাজতেই তোমাদের দুজনের মাঝে এত তাড়াতাড়ি মধুর সাক্ষাৎ হয়ে গেল। দুজন আবার একের অন্যের ওপর হাসিতে ফেটে পড়েছ, ব্যাপার কি? কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামলো নিধির। দরজার কাছ থেকে আর দিনও তার নিধিরের সাথে গলা মিলালো। একই প্রশ্ন আমারও নিধির। দুজনের হাসির আওয়াজ বাইরেও শোনা যাচ্ছিল। তা শুনে আমি দৌড়ে আসলাম ব্যাপারটা কি সেটা দেখতে। এসে দেখি এরই মাঝে দুজনের গলায় গলায় ভাব হয়ে গেছে। হ্যাঁ, ভাবতেই আশ্চর্য লাগছে। ডাহা মিথ্যা কথা। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই শুনেছে আর দিন। দুজনকে একসাথে হাসি খুশি দেখে ভালো লাগার এক শীতল অনুভূতি তার শির দ্বারা বেয়ে বয়েছে। যাক, দুজনকে নিয়ে সে চিন্তা মুক্ত। পুনরায় বলল, আমি তো ভেবেছিলাম মা টিপিক্যাল শাশুড়িদের মতো অন্বেষাকে এখন অর্ডার দিবে, নতুন বউ যাও সকালের জন্য রান্না করে নিয়ে আসো। কিন্তু এখানে তো কেস পুরোটা উল্টা। তাই তো দেখছি ভাই। সুখ একটা আপেক্ষিক বিষয়। পৃথিবীর প্রতিটা মানুষ চায় সুখে জীবনযাপন করতে। কেউ অল্পতে সুখী হয়, আবার কেউ পুরো পৃথিবীর পাওয়ার পরেও সুখী হতে পারে না। সুখ বস্তুটা নির্ভর করে মানুষের চাওয়া পাওয়ার উপর। সুখী হতে হলে চাওয়া পাওয়াটা হতে হয় সীমিত। চৌধুরী বাড়ির প্রতিটা মানুষ যেন আজ সুখের সাগরে দুলছে। চারদিকে হাসির রোল। আভার আগমন চৌধুরী বাড়িতে যেন আজ 4 বছর পর আবারও প্রাণ ফিরে এলো। বাড়ির প্রতিটা মানুষ আজ আনন্দিত। ড্রয়িং রুমে বসে মিসেস চৌধুরী, আভা, আরদিন, নিধির ও বাসার কিছু সার্ভেন্ট মিলে যখন বিভিন্ন কথা নিয়ে হাসি মজা করছিল, তারই শোরগোল উপর থেকে শুনতে পান আফতাব চৌধুরী। সাত সকালে এমন হই হুল্লোড় শুনতে পেয়ে বিষয়টা কি দেখার জন্য তিনি যখন সিঁড়ি বেয়ে নামছিলেন তখন দেখলেন ওনার স্ত্রী, 2 পুত্র, একমাত্র পুত্রবধূ আর বাসার কিছু সার্ভেন্ট মিলে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। মেয়েটা যাওয়ার আজ 4 বছর পর চৌধুরী বাড়িতে তিনি এমন শোরগোল শুনতে পেলেন। মনে হচ্ছে পুত্রবধূর আগমনে বাড়িটা আবার আগের মতো হয়ে উঠবে। কথাটা ভাবতে ওনার ভালো লাগলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, কি ব্যাপার, আজ সাত সকালে চৌধুরী বাড়ি এত জমজমাট? আমাকে রেখেই তোমরা সব কথা শেষ করে নিচ্ছ, এটা কি ঠিক? তা কি নিয়ে হাসি মজা হচ্ছিল একটু আমিও শুনি। হঠাৎ কারো কণ্ঠ শুনতে সবার আগেই পেছন ফিরে আভা। অতঃপর একে একে সকলেও পেছনে দৃষ্টিপাত করে। মিস্টার চৌধুরীকে দেখে সকলে একটা হাসি দিলেন। মনে হচ্ছে সকলে হাসি দিয়ে তাদের মজলিসে ওনাকে স্বাগতম জানাচ্ছে, একমাত্র আভা ব্যতীত। কারণ আভা হা করে তাকিয়ে আছে তার শ্বশুরের দিকে। নিধির বসা থেকে উঠে গিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বাবাকে আলিঙ্গন করে। পুত্রের সান্নিধ্যে পেয়ে মিস্টার চৌধুরীও নিধিরকে জড়িয়ে ধরেন। আর দিনও সেম কাজটা করলো। এদিকে আভা এখনো তার শ্বশুর মশাইয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। মনে মনে বলছে, উনি আমার শ্বশুর মশাই, এত ইয়াং, 3 সন্তানের জনক, এত ইয়াং, এটাও সম্ভব? ইয়া মাবুদ, শাশুড়ি মা ওনাকে অন্যের নজর থেকে বাঁচিয়ে রাখেন কি করে? না জানি কত মেয়ে লাইন মারতে চায় আমার শ্বশুরের সাথে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে হবে। পরক্ষণে কিছু মনে পড়ে মনে মনে নিজেকে সখানে গাট্টা মেরে বলল, ছি, আভা শ্বশুরের সম্পর্কে এসব বলতে নেই, কিন্তু না বলেও থাকতে পারছি না। আভা যখন মনে মনে এসব বলছিল তা দেখে আরদিনের বেশ হাসি পেল। সে আভার মনের কথা শুনতে পায়নি ঠিকই, তবে এই মুহূর্তে আভা ঠিক কি ভাবছে তার মুখ দেখে আরদিন আন্দাজ করতে পারছে। তাই তার বাবাকে বলতে লাগলো, কি তুমি বাবা, হ্যাঁ তোমার এখন বয়স হচ্ছে, 2 দিন পর দাদু হবা, কোথায় তুমি বুড়ো হবে, তা না করে দিন দিন ইয়াং হচ্ছ। হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে? এই বয়সে তোমার এমন রূপ দেখে যে কেউ হার্ট অ্যাটাক করবার উপক্রম, সেই খবর কি তুমি রাখছো? আরদিন আভাকে খোঁচা মেরে কথাটা বলল তার বাবাকে। মিস্টার চৌধুরী পুত্রের এমন কথা শুনে হা হা করে হেসে উঠলেন। সাথে নিধিরও হাসিতে ফেটে পড়ল। মিসেস চৌধুরী কিছুটা শরম পেলেন। কতবার মানুষটাকে বলেছে এত শরীর চর্চা করার দরকার নেই। 2 দিন পরে নাতি নাতনি আসলে যদি বলে বসে, দাদু বুড়ি হয়ে গেছো, দাদা এখনো ইয়ং, আমাদের ইয়ং দাদার জন্য ইয়ং দাদি চাই। তখন ব্যাপারটা কেমন হবে? অত্যন্ত লজ্জাজনক। কিন্তু সে শুনবে তার কথা?
এদিকে আভা কথাটা শোনা মাত্র বেশ লজ্জা পেল। বদলোকটা প্রথম দিনই শ্বশুরের সামনে তার মান সম্মান সব শেষ করে দিল। লজ্জা, সংশয়, মন খারাপ নিয়ে সকলের দিকে এক ঝলক তাকিয়ে আবার মুখ নামিয়ে ফেলল সে। আর দিনের বাবা তখন বললেন, কার হার্ট অ্যাটাক করার উপক্রম শুনি একটুখানি। আর দিন আভার দিকে ইঙ্গিত করল। শেষ, আভার যা একটু মান সম্মান বেঁচে ছিল তা শেষ করে দিল আর দিন। আভার এখন মরমর অবস্থা। কোনো মতে টেনে টুনে সালাম দিল শ্বশুরকে। শ্বশুর মশাই সালামের জবাব দিয়ে আভাকে কাছে আসতে ইঙ্গিত করলেন। আভা সামনে এগিয়ে যায়। তিনি আভাকে নিজের পাশে বসিয়ে বললেন, শোনো মা, তুমি হলে আমার নতুন মা। পুরাতন মা তো আমার জন্মের পরই মারা যায়। এরপর যাও মায়ের রূপে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, তাকেও নিয়ে নিলেন। আমাকে এখন নতুন করে পেলাম, তাই তুমি আমার নতুন মা। তোমার আগমনে আমার বাড়িটা আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে উঠেছে। বাড়ির পরিবেশটা এমনই রেখো। আর 8 দিনের বলা কথা লজ্জা পেও না। তোমার শ্বশুরমশাই একটু ইয়াং বলে কিছু মনে করো না। এখন যদি শরীরের প্রতি যত্ন না করি তাহলে অল্পতেই অসুস্থ হয়ে পড়ব। তখন তোমাদেরই সমস্যা। তাই নিজের শরীরটা একটু ধরে রাখার চেষ্টা করছি। যা করছেন একদম ঠিক করছেন। আপনি একটু না অনেক ইয়াং বাবা। কথাটা বলে আভা বুঝতে পারল সে এই মাত্র কি বলেছে। পুনরায় লজ্জা পেল। আভার কথা শুনে আরো এক দফা হাসি রোল পড়ে গেল ড্রয়িং রুমে। আভার ইচ্ছে করছে মাটি ফাঁক করে নিচে ঠুকে যেতে। আভাকে লজ্জা পেতে দেখে মিস্টার চৌধুরী কথা ঘুরানোর চেষ্টা করলেন, কিন্তু উনি জানতেন না লজ্জা থেকে বাঁচতে গিয়ে আরো লজ্জায় পড়বে আভা। উনি বললেন, তা তখন কি নিয়ে তোমরা হাসি মজা করছিলে শুনি? প্রশ্ন শুনে আভা চমকে ওঠে। এই প্রশ্ন না করলে কি হতো না? রাতে ফোন নিয়ে তার বলা বিশেষ উক্তিটি, ফোন আমার জামাই, এটা নিয়ে এতক্ষণ সকলে হাসাহাসি করছিল। অগত 8 দিন তার বাবাকে রাতে আভার বলা বিশেষ উক্তির বিশেষ যুক্তিটি শোনায়। তা শুনে মিস্টার চৌধুরী হাসতে হাসতে ভেঙে পড়েন। তার পুত্রবধূ যে চঞ্চল তিনি তখনকার স্বভাবেই বুঝতে পেরেছিলেন। এখন পুনরায় এই কথা শুনে তিনি কনফার্ম হলেন ওনার পুত্রবধূ শুধু চঞ্চল নয়, বরং এক্সট্রা অর্ডিনারি চঞ্চল। কথাটা ভাবতে ভাবতেই তিনি হেসে ফেললেন। ডাইনিং টেবিলে সকলে একসাথে খেতে বসে। খাবার মাঝে 8 দিন হঠাৎ তার যাওয়ার কথা উল্লেখ করে, বলে, মা বাবা সব রেডি, সবার সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে, কাল আমাদের যেতে হবে। 8 দিনের মিশনে যাওয়ার কথাটা মা বাবাকে সে আগে থেকে বলে রেখেছিল। এখন আবার মনে করিয়ে দেওয়ার জন্য সাথে আভা ও নিধির দুজনকে জানানোর জন্য কথাটা বলল। 8 দিন কোথাও যাচ্ছে শুনে নিধি জিজ্ঞেস করলো, তোমরা কি হানিমুনে যাচ্ছ ভাইয়া? হানিমুনের কথাটা শোনা মাত্র আভার গলায় খাবার আটকে গেল। মুহূর্তে কাশি দিয়ে উঠল সে। মনে মনে বলল, এত তাড়াতাড়ি হানিমুন? কই, কাল তো লোকটা কিছু বলল না, আজ হুট করে হানিমুন? আভাকে কাশি দিতে দেখে 8 দিন একটু বিচলিত হলো না, বরং স্বাভাবিকভাবেই আভার দিকে চেয়ে রইল। মিসেস চৌধুরী আভার দিকে পানি এগিয়ে দিলেন। পানি খেয়ে আভা কিছুটা স্বাভাবিক হতেই মিসেস চৌধুরী নিধিরকে ধমক দিলেন। মার কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আর্থিন। বলতে লাগলো, কাল খুব ভোরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব আমি। ওখানে আমাদের পরবর্তী মিশন হবে ড্রাগস অবৈধ। ড্রাগস, অবৈধ অস্ত্র, নারী পাচারের বড় একটা চক্রকে ধরতে হবে আমাদের এই মিশনে। যেহেতু আমি একজন আর্মি মেজর, তাই আমার তত্ত্বাবধানে এই মিশনটি হতে যাচ্ছে। আমার দায়িত্ব অনেক। যদি আল্লাহ সহায় হন তাহলে মিশনে সফল হব, নয়তো। বাকিটুকু বলতে 8 দিনের গলাটা কিছুটা কেঁপে উঠল। তবুও তাকে কঠোর থেকে কথাটা শেষ করতে হতো, কারণ কেউ যদি বুঝতে পারে পরিবারের কথা, হৃদহরণী কথা ভেবে 8 দিন কিছু দুর্বল হয়ে গেছে, তাহলে সকলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, যা সে কখনো হতে দিতে পারে না। আর্মিতে জয়েন করাকালীন সে শপথ করেছিল, যতই খারাপ পরিস্থিতি আসুক, জীবন সংকটে পড়ুক, দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো সে পিছপা হবে না। তাই বলতে লাগলো, যদি আল্লাহ সহায় হন তো মিশনে সফল হব, নয়তো আমার জন্য কেউ কান্নাকাটি করবে না। বুঝতে পারছো, বড় চক্র, তাই বেশ বড় সড় আর ভীষণ রিস্কি হতে যাচ্ছে আমাদের মিশনটা। তাই যদি সফলভাবে ফিরে আসি তাহলে তোমাদের সাথে আবারও একসাথে এক টেবিলে বসে ব্রেকফাস্ট করতে পারবো। নয়তো মনে করে নিও এটাই ছিল তোমাদের সাথে আমার শেষ ব্রেকফাস্ট। এতক্ষণ যাবৎ বলা প্রতিটা কথা 8 দিন তার হৃদহরণীর দিকে তাকিয়ে বলছিল। কথা বলা শেষ, তবুও সে তার হৃদহরণীর দিকে তাকিয়ে রইল। 8 দিন দেখতে চায় কথাটা শুনে হৃদহরণীর রিয়াকশন কেমন হয়।
মেয়েটা তাকে নিয়ে চিন্তিত হয় কিনা। অন্যদিকে 8 দিনের কথা শুনে কোনো এক অজানা কারণে আভার অন্তরাত্মা কেঁপে উঠল। হঠাৎই তার কেমন তৃষ্ণা পেল। কোনো দিকে না তাকিয়ে সামনে থাকা গ্লাসের পানিটা এক চুমুকে ঠক ঠক করে শেষ করে ফেলল। গতকাল বিয়ে হলো আর আজই বলছে মানুষটা আগামীকাল মিশনে চলে যাবে। এত যদি তাড়া থাকে তাহলে বিয়ে কেন করলো? কথাটা ভাবতে এতক্ষণ হাসি খুশিতে ঝলমল করতে থাকা আভার মুখের সে ঝিলিকটা মুহূর্তে মিয়ে গেল। আভার কাজকর্ম পুরোটাই লক্ষ্য করলো আরদিন। অজান্তে আরদিনের মনে ভালো লাগা দোল খেয়ে গেল। তার এই ধরনই তাকে নিয়ে চিন্তিত, এটাই তো সে চেয়েছিল। আভা কিছু না বলে খাবারের টেবিল ছেড়ে রুমের উদ্দেশ্যে চলে যায়। তার এমন উঠে যাওয়াতে সবাই কেমন মন খারাপ করে তাকিয়ে রইল, একমাত্র আরদিন ব্যতীত। তার মুখে হাসি হাসি ভাব। সবাই বুঝতে পারলো আভা কেন এভাবে টেবিল ছেড়ে উঠে পড়েছে। আবার চলে যাওয়াতে বেশি মর্মাহত হলেন মিসেস চৌধুরী। নিধির এখনো ঘুরে আছে, আর তার ভাই মেজর এর জন্য কি সে মাঝে মাঝে যত সব জখম নিয়ে বাসায় ফিরত মিশন থাকতো বলে? তার ভয় হলো, সাথে ভাইয়ের জন্য গর্বিত বোধ হলো। তবে একটা কথা থেকেই যায়, তার ভাই যদি মেজর হয়ে থাকে তাহলে লুকিয়ে কেন রেখেছিল? কারণটা কি তাকে জিজ্ঞেস করতে হবে। কোলাহলময় শহরে একান্ত নিজের মতো করে সময় কাটানোর জায়গার খুব অভাব। অবসর একটু কোথাও গিয়ে যে সময় কাটাবে সে জায়গায়ও পাওয়া যায় না। মানুষ আজকাল সময় কাটাতে অপশন হিসেবে নিজেদের রুমের বারান্দা বা গ্রিল বা ছাদ বেছে নিচ্ছে। নিজের মতো সাজিয়ে গুছিয়ে সেথায় বিকেলের আড্ডা বা পূর্ণিমার জ্যোৎস্না দেখার মতো মুহূর্তগুলো দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখলে মনটা ভালো হয়েছে। বারান্দার দোলনাতে বসে দোল খাচ্ছে আভা। তখন খাবারের টেবিল ছেড়ে সোজা বারান্দায় চলে আসে সে। বিনা কারণেই আজ তার কেমন অস্থির অস্থির লাগছে। মন খারাপের রোগটা যেন তাকে জেগে ধরেছে। সে বুঝতে পারছে না ঠিক এই কারণে আজ তার মন খারাপ। মনে হচ্ছে তার অতি মূল্যবান কিছু একটা মন থেকে হারিয়ে গেছে ক্রমশ দূরে, বহু দূরে চলে যাচ্ছে সেটা। কিন্তু কি সেটা ধরতে পারছে না, অনুমান করতে অসক্ষম। আচ্ছা, আমি কি মানুষটার এমন হুট করে চলে যাওয়াটা মানতে পারছি না, নাকি অন্য কোনো কারণ হবে? উনি চলে গেলে আমারই বা কি? মানুষটার সাথে কালই আমার সাক্ষাৎ হলো। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া বিধায় আজ দুজন দুজনকে সবে মাত্র চিনতে জানতে আরম্ভ করেছিলাম। তাহলে কি ওনার প্রতি আমার কিছু একটা জন্ম নিচ্ছে? তা সম্ভব নয়। আমি তো বিয়েটাই এখনো মন থেকে মানতে পারিনি। তাহলে হঠাৎ ওনার চলে যাওয়ার কথাটা শুনে আমার খারাপ কেন লাগছে? তখন এমনভাবে সকলের সামনে খাবারের টেবিল ছেড়ে আসাটা আমার ঠিক হয়নি। সবাই কি না কি ভাবছে। মুহূর্তে নিজের এমন পরিবর্তন নিজের কাছে বেশ অপরিচিত লাগলো আভার। উফ, এসব ভাবতে ভাবতে মাথা বুঝি ছিঁড়ে যাওয়ার উপক্রম। এক মগ কফি খেলে ভালো হতো। কথাটা বলতে বলতে তার সামনে কেউ একজন একটা কফির মগ বাড়িয়ে দিয়েছে। সে কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে কফি পড়তেই তৎক্ষণাৎ পিছু ফিরতে দেখলেও আরদিন একটা হাসি দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলো তার হাতেও কফির মগ বিদ্যমান, তার মানে দুজনের উদ্দেশ্যে এনেছে। আরদিনের হাসিটা বিনিময়ে আরদিনকে একটা মিষ্টি হাসি উপহার করলো। আরদিন আভাকে বলল, অন্বেষা, রুমে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা বলে আরদিন রুমে চলে যায়। পিছু পিছু আভাও তাকে অনুসরণ করে রুমে প্রবেশ করে। রুমে এসে আরদিন আভাকে বিছানায় বসতে ইশারা করল। আভাও এসে আরদিনের পাশে বসে। আরদিন বলতে লাগলো, অন্বেষা, আমি জানি তোমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কালই বিয়ে করে নতুন বউ রেখে নিজের দায়িত্ব পালনের উদ্দেশ্যে বেরিয়ে পড়াটা তেমন যথাযথ নয়। আই অ্যাগ্রি উইথ দ্যাট। কিন্তু আমার যাওয়াটা বাধ্যতামূলক। খাবার টেবিলে বলা কথাগুলো শুনে নিশ্চয়ই অনুমান করতে পারছো বাধ্যতামূলক কেন। ইউ আর সো ম্যাচিওর্ড, তাই বোঝাতে হবে না। তবে একটা কথা বলি, আমার কাছে আমার পেশাটা সব কিছুর ঊর্ধ্বে। দায়িত্ব পালনে আমি কখনো পিছু পা হই না। তাই বলছি, মন খারাপ করে থেকো না। আর মিশনের প্ল্যানটা কালকে হয়নি, অনেক দিন ধরেই হচ্ছিল। আমার অবস্থা যদি 2 সপ্তাহ আগে যেমন ছিল এখনও তেমনই থাকতো, তাহলে গতকালই আমি সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম আর আজ মিশন শুরু হয়ে যেত। কিন্তু তুমি মাঝখানে এসে ঝামেলা করলে, তাই কর্নেলকে বলে 2 দিন পিছিয়েছি। এতে অবশ্য আমাদেরই লাভ হয়েছে, ওসব তুমি বুঝবে না। আমার জন্য চিন্তা করো না, ইনশাল্লাহ সফল হয়ে অতি দ্রুত তোমাদের কাছে ফিরে আসবো। আমার সাথে সিয়াম থাকবে,
সিয়ামকে তো তুমি জানো না, সিয়াম হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। বিয়ে ঝামেলায় তোমার সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি, ফিরে এসে পরিচয় করিয়ে দেব। নিজের যত্ন নিও, মা বাবার খেয়াল রেখো। বোরিং লাগলে বাড়ির সবার সাথে আড্ডা দিবে, নিধিরের সাথে আড্ডা দিবে। তুমি তো বই পড়তে পছন্দ করো, আজ বিকেলে কিছু বই আসবে। আমার ফিরে আসা অবধি বইগুলো তোমার জন্য যথেষ্ট। ফিরে আসার পর আবার কিনে দিব। আর হ্যাঁ, আমার জন্য অযথা চিন্তিত হয়ে পড়ো না বউ। হ্যাঁ, মনে রেখো, তুমি ভালো থাকবে মানে আমিও ভালো থাকবো। কথাগুলো শেষ করে আরদিন আভার দিকে তাকিয়ে আবারও একটা মিষ্টি হাসি দিল। আভা তখন মন দিয়ে সবগুলো কথাই শুনছিল, কিন্তু মাত্র টু শব্দ করেনি, মাঝখানে কোনো প্রশ্ন করেনি। ভেবে রেখেছিল ওনার সব কথা শেষ হলে আভা একটা প্রশ্ন করবে। তখন উনি কেন বললেন 2 সপ্তাহ আগেও ঠিক ছিল কিন্তু এখন নেই, সেটাও আবার তারই জন্য। সে কি এমন করেছে যার জন্য আরদিন পরিবর্তন হয়ে গেল? আর প্রশ্নটা করতে প্রস্তুত হচ্ছিল, কিন্তু মাঝখানে আরদিনের বলা একটা শব্দ তার সব প্রশ্ন এলোমেলো করে দিল। মানুষটা তাকে বউ বলে ডেকে তার সর্বনাশ করে দিল, সব উলটপালট করে দিল। এতক্ষণ যাবৎ যে মন খারাপের ভাবটা নিল, যেন সেটা মুহূর্তে গায়েব হয়ে গেল। বউ শব্দটা শুনে তার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সম্মোহনিত হয়ে পড়ল আভা। ভুলে গেল তার প্রশ্ন, উবে গেল তার মন খারাপ। মাত্র একটা শব্দ তাকে বেহাল উতলা বানিয়ে দিল। কথাগুলো বলে আরদিন আশা করেছিল আভা কিছু না কিছু প্রশ্ন করবে, অন্তত এই প্রশ্নটা হলেও করবে, আভা কিভাবে নিঃসন পেছানোর কারণ। আরদিন মনে মনে উত্তরও ভেবে রেখেছিল, কিন্তু আভা কোনো প্রশ্ন না করে আরদিন বেশ অবাক হলো। আভার দিকে তাকাতে দেখলো আভা কেমন ব্যাকুল হয়ে তার পানে চেয়ে আছে। আরদিন বুঝতে পারল না এমন করে তাকানোর মানে কি, তাই জিজ্ঞেস করলো, অমন করে তাকিয়ে আছো কেন অন্বেষা? কিছু বলবে না? তখন আপনি কি বলেছিলেন? কখন কি বলেছি? তখন শেষ শব্দটা মনে পড়ছে কেন? তখন আপনি আমাকে বউ কেন ডাকলেন? ও এটা, তুমি তো আমার বউই। বউকে বউ বলবো না তো কি বলবো? না কিছু না। আচ্ছা আর কিছু বলবেন? আপাতত না। না আচ্ছা আপনি থাকুন, আমি মায়ের কাছে যাব। কথাটা বলে আরদিনকে কিছু বলার সুযোগ না দিয়ে কোনো মতে পালিয়ে গেল আভা। লোকটা তাকে আবারও বউ বলছে। মানুষটা বেশ বিচক্ষণ, ধরে ফেলতে সময় নিত না, তাই কোনো মতে পালিয়ে আসলো আভা। সে সত্যি বুঝতে পারছে না বউ বলাতে কি এমন হলো যার জন্য এভাবে চলে যেতে হবে। স্ট্রেঞ্জ। নিধির যাচ্ছিল আরদিনের রুমে, ভাইয়ার থেকে তার ইম্পর্টেন্ট কিছু কথা জানার ছিল। সে আরদিনের রুমে ঢুকবে, এই সময় আভাও অন্তদন্ত হয়ে বের হচ্ছিল। তখনই দুজন অঘটন ঘটালো। মাথায় মাথায় বাড়ি খেয়ে দুজন ব্যথায় আহ বলে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ চিৎকার শুনে আরদিনও বেরিয়ে আসে, দেখে নিধির আর আভা দুজন কপাল ঘষছে। বুঝলো দুজন মাথায় মাথায় বাড়ি খেয়েছে, তাই দুজনকে ধমক দিল, দেখে চলতে পারিস না, যদি কোনো অঘটন ঘটে যেত। আরদিন তখন নিধিরকে জিজ্ঞেস করে, তোর এখানে কি? কপাল ঘষতে ঘষতে জবাব দিল, তোমার সাথে কিছু কথা ছিল ভাইয়া। আচ্ছা রুমে আয়। অন্বেষা, তুমি তো মার কাছে যাচ্ছিলে, যাও। আভা চলে গেল। নিধির আরদিন দুজনেই রুমে প্রবেশ করলো। আরদিন বলল, কি কথা ছিল বল শুনি। ভাইয়া, তুমি কি সত্যি আর্মি মেজর? তোর কি সন্দেহ আছে? না মানে, কবে তুমি আর্মিতে জয়েন করলে? কিছুই তো বুঝতে পারিনি। সেটা পরে বলছি, আগে বল তুই আমার সম্পর্কে কি ধারণা করতি? মানে আমি যে মাঝে মাঝে জখম হয়ে বাড়ি ফিরতাম, তখন তোর কি মনে হতো আমি কি? সত্যি কথা বলতে আমি ভাবতাম তুমি রাজনীতিবিদ বা মাফিয়া টাইপের কিছু হবে। আমার সম্পর্কে এই ধারণা ছিল তোর নিধির? সরি ভাইয়া, আসলে তুমি কখনো আরবি বা আইনের রক্ষক হয়ে দেশের সেবা করবে এসব নিয়ে তো কখনো আমাদেরকে কথা বলনি কিছু, তাই এ সম্পর্কে ধারণা আসেনি। সেটাও ঠিক, আমারও ইচ্ছে ছিল না আইনের হয়ে কাজ করার, বাবার মতো বিজনেস করার ইচ্ছে ছিল, কিন্তু মেঘের মৃত্যুতে সব পাল্টে গেল। মেঘের মৃত্যু? তোমার আর্মি হওয়ার সাথে মেঘের মৃত্যুর কারণ কি? বেশ বিস্মিত হয়ে প্রশ্নটা করল নিধি। কারণ সেদিনের সেই দুর্ঘটনার কোনো দুর্ঘটনা নয়, ওটা প্ল্যানকৃত বোম ব্লাস্ট ছিল, মার্ডার ছিল। তখন জানতে পারিনি, সত্যিটা আমি জানি ঘটনার 2 মাস পর। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম খুনিকে খুঁজে বের করবো এবং শাস্তিও দিব। তার জন্য আইনের সহায়তা প্রয়োজন, বাট আইন আমাকে যথাযথ সহায়তা করবে না। তাই ভাবলাম নিজের আইনের রক্ষক হয়ে যাই। পরপরই সিদ্ধান্ত নিলাম আর্মিতে জয়েন করব। তারপর ট্যুরে যাব বলে মিথ্যা বলে ট্যুরে না গিয়ে ট্রেনিংয়ের জন্য ক্যাম্পে চলে গেছিলাম। গত 3 বছর ধরে সেদিনেরই
সেই বোম ব্লাস্টের ঘটনাটি নিয়ে অনেক সন্ধান চালিয়ে গেছি, এখনো চলছে। এর শেষ দেখে তবেই এই 8 দিন ক্ষান্ত হবে, তার পূর্বে নয়। আমার নিষ্পাপ বোনের রক্তাক্ত চেহারাটা আজও আমায় তাড়া করে বেড়ায়। ওদের আমি কিছুতেই ছাড়বো না। দু ভাইয়ের কলিজা ছিল মেঘ। আরদিন তার ছোট বোনকে ভালোবেসে মেঘ কন্যা ডাকত, নিধি ডাকত মেঘপুরী। নিধির ডাক শুনে সে কি রাগ মেঘের। পুরনো স্মৃতি মনে পড়তে বুকের ক্ষতটা যেন তাজা হয়ে উঠল নিধিরের। নিধিরের চোখ ছলছল করে উঠল। আর দিনের পানি তাকিয়ে দেখল অতিরিক্ত রাগে তার চেহারা পুরো লাল হয়ে আছে। নিধির তখন ভাইকে জড়িয়ে ধরে বলল, আমার বোনের খুনিদের তুমি শাস্তি দিবে ভাইয়া। আমার অবুঝ মেঘবুড়ির হত্যার প্রতিশোধ তুমি নিবে। কখনো যদি আমার সাহায্য লাগে নির্দ্বিধায় আমাকে বলো, আমি সর্বদা প্রস্তুত থাকবো। এখন কান্না বন্ধ কর। ছোট বাচ্চার মতো কান্না করছিস, দেখতে কেমন পেতনির বরের মতো লাগছে। কথাটা শুনে নিধির হাসি দিয়ে ফেলল। আর দিন মূলত হাসানোর জন্য কথাটা বলেছিল। মা আসবো? আবার তুই মার রুমে প্রবেশ করতে আবার অনুমতি লাগে নাকি রে পাগলি মেয়ে? তাড়াতাড়ি আয়। বারে, এটা কি শুধু তোমার রুম নাকি? আমার ইয়াং শ্বশুর বাবা তো আছে এখানে, অনুমতি তো নিতেই হবে, তাই না? বাই চান্স যদি তোমরা দুজন রোম্যান্স করো আর আমি যদি বাধা দেই, তাহলে তোমাদের রোম্যান্সের শত্রু হয়ে যাবো না বলো? তখন তো বাবা বলবে আমার নতুন মা আমার রোম্যান্সের শত্রু। সেই সময় তুমি কি আর আমার সাইড নিবে না তো? সেই স্বামীর মতো শত্রু শত্রু করবে আমায়। বিছানায় বসতে বসতে কথাগুলো বলো আভা। তবে রে পাজি মেয়ে, এখনই সব শুরু করে দিয়েছিস? শাশুড়ি মায়ের সাথে করবো না তো কার সাথে করব? আর তো কেউ নেই, তাই তোমার সাথেই করব। আচ্ছা করিস। কিছু খাবি? না। কি আরদিন তোকে কিছু বলেছে? বলবো মা? রিসেপশন হবে না শুনে আভার খারাপ লাগেনি, বরঞ্চ ভালোই হয়েছে। সে কিছুটা সময় পাবে। কিন্তু মা বোনরা আসবে শুনে খুশিতে পাগল প্রায়। খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। বিকেলে আভাদের বাড়ি থেকে আভার মা 3 বোন আভি আসে আরদিনের বাসে। তাদের নিয়ে এসেছে স্বয়ং আরতি। আভা তখন শাড়ি চেঞ্জ করছিল। হুট করে কলিং বেল বাজায়। খুশিতে আধ পরা শাড়ি নিয়ে ছুটল দ্বার খুলতে। আভা শাড়ি পরতে পারে, মাঝে মাঝে মার শাড়ি পরার অভ্যেস থাকায় শাড়ি পরাটা বেশ ভালোভাবে রপ্ত করে নিয়েছিল। কিন্তু আজ মা বোনদের আসার কথা শুনে খুশিতে দ্বার খোলা ব্যতীত সবকিছু ভুলে গেল। অগত্যা দ্বার খুলতে আভা রাত পরা শাড়ি দেখে সকলে হেসে ফেলল। অন্যদিকে আরদিন কিছুটা শরম পেয়ে মাথা নত করে ফেলল। শাশুড়ি মা শালিকাদের সামনে বউ তার মান সম্মান কোনো কিছুই রাখল না। সকলের হাসির আওয়াজ শুনে আভার হুঁশ ফিরল। সে কি অবস্থায় রুম থেকে বেরিয়ে পড়েছে তা মনে পড়তে ফটান দরজার পাশে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। তা দেখে আরদিন নিজেও হাসি দিয়ে ফেলল। আভাকে বাঁচাতে আরদিন সকলকে ডাইনিং রুমে নিয়ে আসে। সেই সুযোগে আভার রুমে চলে যায়। এদিকে কলিং বেলের আওয়াজ শুনে নিধির নিচে নামে। কে আসলো দেখার জন্য। তখনই সোফায় কাউকে দেখতে পেয়ে খুশিতে তার নাচতে ইচ্ছে করল। সোফায় যে তার প্রেয়সী বসে আছে। আমরা যাকে একবার ভালোবাসতে শুরু করি তার সবকিছু আমাদের কাছে ভালো লাগে। তার চোখ, তার হাসি, তার স্বভাব, তার রাগ সবকিছু নিজের প্রিয় হয়ে ওঠে। মানুষটাকে ঘিরে নিজেদের সুপ্ত ভালোবাসার দিনকে দিন বাড়তেই থাকে। প্রিয় মানুষটার অন্যায়গুলো মাঝে মাঝে প্রশ্রয় দিয়ে থাকি আমরা। নিধিকে দেখে নীরা একটা ভেঙচি কাটে। তা দেখে নিধির একটা মন কাড়া হাসি দেয়। নীরার কাছে তার আপায় দেবরটাকে যাচ্ছে তাই লাগে। বিয়ে দিন সারাটক্ষণ তার পিছিয়ে লেগেছিল নিধি। বেআইন এটা চাই ওটা চাই বলে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় জ্বালিয়ে মেরেছে। সেই থেকে লোকটাকে তার অসহ্য লাগে। নীরা হচ্ছে শান্তপ্রিয় মানুষ। যে কম কথা বলে তাকে সে পছন্দ করে। বেশি বকবকানি তার পছন্দ না। অথচ নিধির তার পুরো উল্টো। রাজের যত কথা সব তার পেটে ঘুরপাক খায়। কথা না বলে থাকতে পারে না। দুজনেই 2 মেরুর, অথচ দুজন একই ডোরে বাঁধা পড়তে যাচ্ছে। নিধির প্রেয়সী আর কেউ নয়, বরং আভারই ছোট বোন ফারিহা নীরা। তবে নীরার তা জানা
নিধির অবশ্য জানত না নীরা আভার বোন। বিয়েতে আসার আগ অবধি নীরার ব্যাপারে অজ্ঞাত ছিল। বিয়ে বাড়িতে হঠাৎ নীরাকে দেখে নিধির হতবাক হয়ে পড়ে। সে বুঝতে পারছে না নীরা বিয়ে বাড়িতে কি করছে। তখন সিয়ামকে জিজ্ঞেস করতে জানতে পারে হতে পারে এমন প্রেয়সী আর সদ্য বেআইনের প্রতি নিজের সুপ্ত অনুভূতি বাড়তে থাকে। নীরাকে এক নজর দেখার জন্য প্রতিদিন তাকে একবার করে নীরার কলেজের সামনে গিয়ে দাঁড়াতে হয়। কখন তার প্রেয়সী আসবে সে দেখে অশান্ত মনকে ক্ষান্ত করবে, সে অপেক্ষার প্রহর গুনত। অতপর এক ঝলক দেখে নিজ গন্তব্যে আবার রওনা হতো। এভাবে চলছিল তার প্রেম। অতীত নিধির আভাকে তার ভাবিয়াপু বানাবে বলে সেদিন যখন আভার সম্পর্কে খোঁজখবর নিতে কৌশিকের সাথে আভার বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন মাঝ রাস্তায় একটা মেয়েকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে। চারদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে, অথচ মেয়েটা ঠাঁই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি লক্ষ্য করে দেখতে পেল, মেয়েটা তার ব্যাগের দুই ফিতা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে। একটু পর অন্য একটা মেয়ে এসে তার হাত ধরে দুজন রাস্তা পার হয়। অতপর দুজন কথা বলতে বলতে নিধির দৃষ্টির বাইরে চলে যায়। ততক্ষণে নিধির পুরো বিষয়টা বুঝতে সক্ষম হয়। মেয়েটা একা একা রাস্তা পার হতে পারে না। হয়তো বান্ধবী কোথাও একটা গিয়েছিল, সেই সুবাদে নিজে একটু চেষ্টা করছিল একা একা পার হবার, কিন্তু বেশি যানবাহন থাকায় ভীত হয়ে পড়ে। সেদিনের সে ভীত থরথর করে কাঁপতে থাকা নিষ্পাপ বোকা বোকা চেহারার তার মায়ায় পড়ে যায় নিধি। তখন থেকে নীরার পিছু নেই নিধির। পরের দিন একই টাইমে একই জায়গায় আসতে নিধি তার প্রেয়সীর দেখা পায়। সে নীরাকে ফলো করে নীরার কলেজ পর্যন্ত পৌঁছে যায়। ব্যাস সেই থেকে প্রতিদিন নিধির ভার্সিটি শেষে একবার এসে দেখে যেত তার প্রেয়সীকে। আর দিনের বিয়ে দিন জানতে পারে যখন নীরা নিধিরের বেআইন, সেই থেকে তার খুশির শেষ নেই। আভাকে তার ভাবি আপু বানানো, নীরাকে পার্মানেন্ট দেখার সুযোগ করে দেওয়ার নিধির ইচ্ছে করছিল তার বড় ভাই জামাইয়ের গালে টপাটপ শখানেক চুমু দিয়ে ফেলতে। বর্তমানে মধ্যাহ্নভোজ শেষ করে ডাইনিং রুমে বসে আছে সকলে। সবাই আরদিনের যাওয়া নিয়ে কথাবার্তা বলছে। তা দেখে আরদিনের মোটেও ভালো লাগছে না। কোথায় গতকাল ওর বিয়ে হলো, আজ একটু বউটাকে সময় দেবে সেটাও সম্ভব হচ্ছে না সকলের জন্য। সবাইকে চিন্তিত দেখে ওর বিরক্ত লাগছে। এজন্য সে কাউকে তার পেশা সম্পর্কে জানাতে চায়নি। বিয়ে করতে হলে মেয়ের মা বাবাকে ছেলের জব সম্পর্কে জানতে হয়, নয়তো কোনো বাবা দেবে তার মেয়েকে বিয়ে জবহীন ছেলের কাছে। তাই তাকে বলতে হয়েছে, নয়তো কখনো সে বলতো। ক্ষুব্ধ হয়ে আরদিন তার মাকে বলল, মা, এসব কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ঠিক এই কারণে আমার সম্পর্কে তোমাদের কাউকে কিচ্ছু বলতে চাইনি, অহেতুক চিন্তা করে নিজের শরীরের ক্ষতি করবে বলে। আগে ভালো ছিল, নিশ্চিন্তে যেতাম, দু একটা চোট পেয়ে ফিরে আসতাম, তখন কিছু না বলে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগতে। এখন মনে হচ্ছে যদি শুনে একটু অসুস্থ হয়েছি তাহলে হয়তো কেঁদে কেটে চৌধুরী ম্যানশনকে সবাই আটলান্টিক মহাসাগর বানায় ফেলবা। ঠিক বলেছেন বেআইন, তুমি কি বুঝবে বাবা মায়ের ব্যথা? আগে বলতে না বলে জানতো না, তাই এখন করেনি। এখন যখন জেনেছি, চিন্তিত না হয়ে কি পারবে? আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, আর বলবো না। ইউ কন্টিনিউ মা, আমি রুমে যাচ্ছি। নীরা, তুবা, আফি, তোমরা ভাইয়ের সাথে একটু আসো তো, কথা আছে তোমাদের সাথে। নিধির, তুইও আয়। মাঝখান থেকে পিচ্ছি মীরাও বলে বসে, আমি যাব ভাইয়ের কোলে চড়ে। নাও নাও, আমায় কোলে নাও। মীরার কথা শুনে আরদিন মুচকি হেসে মীরাকে কোলে তুলে চুমু খায়। পিচ্ছি মীরা অতঃপর আভাকে ইঙ্গিত করে বলে, কেউ চাইলে আমাদের সাথে আসতে পারে, আমরা কিছু মনে করব না, তাই না তুবা? আভাকে খোঁজ মেরে কথাটা বলল আরতি। তা বুঝতে পেরে সকলে মুখ টিপে হাসলো। আবার রাগ লাগলো। সে বলল, কারো যাওয়ার ইচ্ছে নেই। নীরা, তুপা, পুচকি, মীরা, তোমরা পারলে যাও তোমার ভাইয়ার সাথে। আমি যাচ্ছি না। তবে আফি, তুই থাকবি, তুই যাবি না? ওমা, আমি কেন যাব না? জিজু আমাকে ডেকেছে, আমি অবশ্যই যাব। তোর ইচ্ছে না হয় তুই যাস না, তাই বলে আমাকেও যেতে দিবি না, এটা কেমন কথা জানো? দিস ইজ নট ফেয়ার। আমি যাচ্ছি, তুই বসে থাক। আরদিনকে উদ্দেশ্য করে বলল, চলুন জিজু, যাওয়া যাক, ও পরে ঠিকই আসবে। আফির এমন পোলট্রি খাওয়া দেখে আভা অবাক, কারণ কাক অবধি খেয়ে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আর আজ একদিনের ব্যবধানে পুরাই সেন্টি খেয়ে গেল। বলল, তা থাকবি কেন? আমি তোদের কে? যা যা, সবগুলা যা। কেউ বাকি থাকলে তাকেও নিয়ে নে না।
তোরা সব কটা নিমুখারাম। কাল অব্দি আভা ছাড়া কাউকে চিনতিস না, আর আজ একদিনের ব্যবধানে এমন করছিস যেন আভা নামে কোনো রমণী এই দুনিয়াতেই নেই। যা ভাগ। ওটা রমণী না, বিবাহিত মহিলা হবে জানু। তুমি এখনো মোটে রমণী নও, আভাদ্দাব বিবাহিত মহিলা। আফির কথায় নীরা আরদিন নিধির হাসি শুরু করল। তুবা তৎক্ষণাৎ যাবে না বলে আরদিনকে বারণ করে দেয়। তুবার কথা শুনে আভা একটা বিজয়ের হাসি দিল, যেন মহৎ কিছু জয় করে ফেলেছে। বলল, তুবা ব্যতীত সবগুলো আমার শত্রু। যা ভাগ, তোদের ভাইয়ের সাথে যা। টান দিয়ে কথাটা বলল আভা। আরদিন বলল, চলো তো, ওরা থাকুক, আমরা আমাদের আড্ডা শুরু করে দিই। আরদিনের কথায় সকলে সায় জানিয়ে উপরে চলে যায়। আভা তুবা ব্যতীত সকলে চলে যেতে আভা তুবাকে বলল, তুই এখানে বস, আমি এখনই আসছি। কথাটা বলে কিছু একটা আনতে আভা হাঁটা ধরে কিচেন রুমের দিকে। এই ভাগে তুবা উঠে চলে যায় উপরে। সবাই আড্ডা দেবে সে ব্যতীত তা কখনো হয়। তখন আরদিনের ইশারায় আভার সাথে থাকতে রাজি হয়েছিল তুবা, না হয় কখনো রাজি হতো না। এরই মাঝে দুই ভাইয়ের সাথে তুবা আফির ভাব হয়ে গিয়েছে। আফি নিধির আগে ঝগড়া করলেও বন্ধুত্ব হওয়ার পর থেকে এখন আর ঝগড়া করে না। তুবা আরদিনের সাথে আড্ডা দিতে চলে যায়। এদিকে আভা এসে তুবাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজিও কোথাও পায় না। অপরদিকে তুবার চলে আসাতে এক দফা হাসাহাসি হয়। এখন তাদের আড্ডা জমজমাট। এতক্ষণ কথা বলার টপিকস ছিল আভাকে নিয়ে। এর ফাঁকে আভার কি কি পছন্দ সব জেনে নেয় আরতি। আভার কথা শেষ হতে আফি আরদিনের সম্পর্কে প্রশ্ন করল। আভা তুবাকে খুঁজতে খুঁজতে ছাদে যাওয়া শেষ সিঁড়িটা অতিক্রম করবে। তৎক্ষণাৎ আফির প্রশ্ন শুনে আভা থমকে যায়। প্রশ্নটা শোনা মাত্র কৌতূহল জাগল। সেও জানতে চায় আরদিন কাউকে ভালোবাসে কিনা, তাই সামনে না এগিয়ে দাঁড়িয়ে রইল। আফির প্রশ্ন শুনে আরদিন কিছুক্ষণ চুপ রইল। হঠাৎ বলতে লাগলো, এখনো তাকে ভালোবাসি, আর সারাটা জীবন তাকে ভালোবেসে যাব। তার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না, কমতে চাইলেও আমি কমতে দিব না। জানো, তাকে পেয়েও পাইনি। সে আমাকে বুঝেই না। আমাকে নাকি তার অসহ্য লাগে, অথচ আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। সে আমার হৃদহরণী। তার মুগ্ধ করা হাসির সুর শুনে তার হৃদয় তার নামে করে দিয়েছিলাম। আরদিনের কথা শুনে আভা জড়ভূত হয়ে যায়। সে এ কি শোনালো? মানুষটা কাউকে ভালোবাসে, তাও এত গভীরভাবে চায়, পেয়েও পায়নি মানে কি তাদের কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? আচ্ছা, তাদের ছাড়াছাড়ির কারণ আমি নই তো? নিধির ভাইয়ের ইচ্ছে ছিল আমাকে তার ভাইয়ের বউ বানানোর। ছোট ভাইয়ের আবদার রাখতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে উনি কি আমাকে বিয়ে করেছে? তার মানে উনি কখনো আমাকে ভালোবাসতে পারেন না। তার মানে উনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না। যত আমি ওনার স্ত্রী হই, মনে একজন রেখে স্ত্রীর সাথে সংসার হয়, কিন্তু ভালোবাসা হয় না। কথাটা ভাবতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। কেন হচ্ছিল সে জানে না, কিন্তু বুকে অশান্তির ঝড় বয়ে যেতে লাগলো। তাই আর দাঁড়িয়ে থাকতে না পেরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। ছাদের দরজার পাশে আভাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল আরতি। তাই শুনিয়ে কথাগুলো বলেছিল সে, যেন আভা কথাগুলো শুনে কিছু হলেও আন্দাজ করতে পারে আরতিনের ভালোবাসা সম্পর্কে। সে হৃদহরণী শব্দটাও উচ্চারণ করেছিল। সেদিন চিঠিতেও হৃদহরণী নামটা ছিল। তারপরও আভা বুঝতে পারেনি। বুঝবে কিভাবে? তার কানে হৃদহরণী শব্দটা পৌঁছাবার আগেই নানান চিন্তায় চিন্তিত ছিল আভা। ইস, সে আজও মেয়েটাকে বুঝাতে পারল না তার অনুভূতিগুলো। সে আর 10টা প্রেমিকের মতো নয় যে চিৎকার করে বলবে, অন্বেষা, আমার হৃদহরণী, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। কখনোই সে বলতে পারবে না। সে চায় তার হৃদহরণী তাকে বুঝুক, তার ভালোবাসা অনুভব করুক, তাকে খুঁজুক। কিন্তু মেয়েটা তাকে বোঝার চেষ্টাই করে না। ভালোবাসা অনুভব করা তো দূর, তবে সেও তার ভালোবাসা কখনো মুখে স্বীকার করবে না। ভালোবাসাটা ও প্রকাশ্যে প্রকাশ করবে। সে দেখতে চায় কতদিন তার অনুভূতি সম্পর্কে আভা অজ্ঞাত থাকে। আজ না হয় কথা থাক, লুকোনো অনুতাপে ঢাকি চোরা কাঠা আগুন। আজ শুধু বলে যাক, চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম। মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই। মোম গলানো সন্ধে বারবার থাকছি ছুঁয়ে, তাই যেন তোমারই কাছে জমে অভিমান আছে। গানটা আপন মনে গেয়ে উঠল আভা। শেষ হতে দেখল গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে তারই দিকে তাকিয়ে আছে আরতি। চোখাচোখি হতে আরতি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, অন্বেষা, তোমার গলাটা খুব সুন্দর।
বিকেলে তখন তোবারা বলছিল বিশ্বাস হয়নি, এখন শুনলাম। এখন বিশ্বাস হলো? আচ্ছা, তুমি কি আপসেট? একদম না, আমি দিব্যি আছি। কিছু বলবেন? কাল রাতে বিছানাকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানিয়েছিলে কেন? আমার সাথে থাকতে তোমার সমস্যা হয়? আসলে আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি এত বছর ধরে তোমাদের সাথেই থেকেছি, তো তাই হুট করে আপনার সাথে থাকবো এটা ভেবে না কেমন অস্বস্তি লাগছিল, তাই। ওকে, বুঝলাম। তা আজও এমন করবে? না। কেন? এমনি। আচ্ছা চলো, ঘুমাবে, রাত হয়েছে অনেক। আপনার গোছগাছ কমপ্লিট? সেসব নিয়ে ভেবো না, আমার অভ্যাস আছে। চলো ঘুমাবে। কিছু একটা বলতে গিয়ে বিকেলের কথা মনে পড়তে থেমে গেল আভা। থাকুক উনি উনার মতো, বিরক্ত করে কি লাভ? ভোরেই মানুষটা চলে যাচ্ছে, কতদিন পর আসবে কে জানে। এখন কিছু বললে মুড অফ হয়ে যাবে, না বলাই বেটার। সে চলে যায় ঘুমাতে। আর দিন কিয়ৎক্ষণ পর বারান্দা ছেড়ে রুমে ফিরে আসে। বিছানায় শুতে ঘুমিয়ে পড়ে আভা। এদিকে আর দিন তখনও জেগে, মনে হচ্ছে না আজ রাতে এসে ঘুমাতে পারবে। তার এই ধরনীকে দেখে একটা রাত না হয় নির্ঘুমে কাটিয়ে দিয়ে ক্ষতি নেই। এই ধরনীকে দেখতে দেখতে মাঝরাত পার করিয়ে দেয় আর দিন। জানলা দিয়ে আসা বিধুর জ্যোৎস্না, সাথে রুমে নীল টিম লাইটের আলো, দুই মিলিয়ে কি মায়াবতী লাগছে আর শ্যামময়ীর এই ধরনীকে। কথাগুলো ভাবতে ভাবতে নিচের দিকে ঝুঁকে তার এই ধরনীর ললাটে 2 ঘন্টে পরপর 3 বার নিজ অধরা ছোঁয়ালো আরতি। যদি আভা জেগে যায় সে কারণে ওষ্ঠাধর ছুতে গিয়েও মুখ ফিরিয়ে নেই, পরক্ষণে কিছু একটা মনে করে আলতো করে ছুঁয়ে দেয় তার এই ধরনের ওষ্ঠাধর। ঘুমন্ত অবস্থায় কোনো কিছুর ছোঁয়া অনুভব করতে নড়ে চড়ে জেগে ওঠে আভা। তাকিয়ে দেখে কিছু নেই, কিন্তু সে অনুভব করছে কিছু একটা তার ললাটে স্পর্শ করছে। পাশে তাকিয়ে দেখে আরদিন কি সুন্দর করে ঘুমিয়ে আছে। সে কিছুক্ষণ আরদিনের পানি তাকিয়ে রইল। মানুষটা কি সুন্দর, অথচ সে একটা মেয়েকে ভালোবেসে তার জন্য পেয়েও পায়নি। কথাটা ভাবতে বুক ছিঁড়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আর কিছু না ভেবে পুনরায় শুয়ে পড়ল। আরদিনের বুক দুরু দুরু করছিল। যদি সে ধরা পড়ে যেত তখন কি হতো? কাঁচা চিবিয়ে খেত। উফ, বড় জোর বেঁচে গেছে। পরক্ষণে তার দিকে আভা তাকিয়েছে, মনে পড়তে তার আনন্দ লাগলো। ভোরে ঘুম থেকে উঠে আর দিন সকলের থেকে বিদায় নিয়ে কিছু সময়ের জন্য আভাকে একান্তভাবে রুমে ডাকে। আভা রুমে যেতে কোনো কিছু না বলে হুট করে আর দিন আভাকে জড়িয়ে ধরে। আর দিনের এমন আকস্মিক আলিঙ্গনে কেঁপে উঠল আভা। সে বুঝতে পারল না কথা বলার নাম করে রুমে ডেকে এনে এভাবে হঠাৎ আলিঙ্গন করার কারণ কি। কিছু বুঝতে না পারায় অগত্যা সে ঠাঁই দাঁড়িয়ে রইল। কিয়ৎক্ষণ পর আভাকে ছেড়ে দিয়ে তার ললাটে এক গভীর চুম্বন এঁকে আসছি বলে প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ না দিয়ে আরদিন রুম হতে বেরিয়ে গেল। এদিকে আকস্মিক আলিঙ্গন, অতঃপর চুম্বন, একের পর এক অকল্পনীয় কিছু পেয়ে আভা কিংকর্তব্য বিমূঢ়, কথা বলা নড়াচড়া করতে ভুলে গেল। হঠাৎ গাড়ির হর্ন বাজতেই বাস্তবে ফিরে আসে আভা। কিছু মনে পড়তে দৌড়ে বারান্দার দিকে দেখতে পায় আরদিন তার নিজস্ব জিপ গাড়িতে বসে তাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আভাকে আসতে দেখে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় দিয়ে সে চলে যায়। আভা তাকিয়ে রইল ছুটন্ত জিপ গাড়িটার দিকে যতক্ষণ না আভাকে আসতে দেখে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায় দিয়ে এসে চলে যায়। আভা তাকিয়ে রইল ছুটন্ত জিপ গাড়িটার দিকে যতক্ষণ পর্যন্ত না তার দৃষ্টি সীমানার বাহির হলো। তারপর আভা তার ললাটে নিজের হাত স্পর্শ করল। তখনকার আকস্মিক চুম্বনের কথা মনে পড়তে লজ্জায় তার কান গাল লালা ফা ধারণ করল। মানুষটার ছোঁয়াতে সে খারাপ কিছু পায়নি, একরাশ মুগ্ধতা আর অসীম ভালোবাসার আভাস পেয়েছে। সিলেট কারো কাছে আধ্যাত্মিক নগরী, কারো কাছে চায়ের দেশ, কেউ বা বলে দ্বিতীয় লন্ডন, কিংবা কারো চোখে প্রকৃতি কন্যা। এমনই ভিন্ন ভিন্ন নামে দেশ বিদেশে সিলেটের পরিচিতি আছে যথেষ্ট যৌক্তিকতা। সিলেট নামের উৎপত্তি নিয়ে নানা মতবাদ রয়েছে। সেই হাজারো মতবাদের ভিড়ে 1782 সালের 3রা জানুয়ারি সিলেটের পরিপূর্ণভাবে নামকরণ করা হয়। সেই সাথে 1983 থেকে 84 সালে প্রশাসনিক পুনর্গঠনের সময় বৃহত্তর সিলেট জেলাকে 4টা নতুন জেলায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বিভক্ত করা হয়। 1995 সালের 1 আগস্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসেবে মর্যাদা পায়। সিলেট বিভাগের অন্তর্ভুক্ত 4টা জেলা সহ সংসদীয় আসন 19টি, উপজেলা 41টি, সীমান্তবর্তী উপজেলা 19টা, থানা 44টা বিদ্যমান।
বৃহত্তর সিলেট অঞ্চল প্রধানত বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসামের করিমগঞ্জ জেলা, কাছাড় এবং হাইলাকান্দি জেলা জুড়ে বিস্তৃত। সিলেট জেলার পর্যটন অঞ্চল বা দর্শনীয় স্থান সমূহ মালিছড়া চা বাগান, শ্রী চৈতন্যদেব, জাফলং, লালাখাল, হজরত শাহজালাল মাজার, হজরত শাহ পরান মাজার, তামাবিল, ভোলাগঞ্জ, লোভাছড়া চা বাগান, লোভাছড়া পাথর কোয়ারি, পিংচুগঞ্জ সার কারখানা, রায়েরগাঁও হাওর, বিছানাকান্দি, পান্থুমাই জলপ্রপাত, লক্ষণছড়া, রাতারগুল প্রভৃতি। দুপুর 3টে নাগাদ আরদিন ও তার টিমে এসে পৌঁছায় সিলেটের হবিগঞ্জ জেলায়। যথাক্রমে নিজেদের গন্তব্যস্থানে পৌঁছতে আরদিন তার টিম মেম্বারদের উদ্দেশ্যে বলে, আপনারা যারা পরিবারের সাথে কথা বলতে চান বলে নিতে পারেন। এখন 3টা 20 বাজে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 5টা 10 সকলে মিটিং রুমে উপস্থিত হবেন। আশা করছি সকলে টাইমলি উপস্থিত থাকবেন। টিমের সকল সদস্য এক সুরে ইয়েস স্যার বলে চলে যায় এবং তাদের পারিবারিক সমস্ত কথাবার্তা পরিসমাপ্তি করে। অতঃপর টিমের সকল সদস্যরা বিশ্রাম নিতে তাদের নিজস্ব ক্যাম্পে চলে যায়। আরদিনও বাসায় ফোন করে তাদের পৌঁছাবার খবরটা তার মাকে জানিয়ে দেয়, সাথে দুশ্চিন্তা করতে বারণ করে। আরদিন এবং টিমের সকল মেম্বার সুস্থ আছে সেটা জানায়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রায় 243 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান, যার পূর্ব নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট, সেথায় আরদিন ও তার টিমের জন্য ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঘড়িতে 3টা 45। কর্নেল ফারুক আহমেদ ক্যাম্পে উপস্থিত হন। তিনি আলাদাভাবে আসেন। আরদিনের তত্ত্বাবধানে আসে 110 সেনা সদস্য, 5 জন স্পেশাল অফিসার ও তার অ্যাসিস্ট্যান্ট সিয়াম। তন্মধ্যে 5 জন স্পেশাল অফিসার হচ্ছে মারুফ, শফায়েত, সাদিক, মিরাজ, নিয়াজ। কর্নেলের আদেশক্রমে আরদিন, সিয়াম ও 5 জন স্পেশাল অফিসার তাদের একান্ত মিটিং শেষ করতে চলে যায় মিটিং রুমে। সেখানে অনেকক্ষণ যাবৎ তাদের মিটিং চলমান থাকে। কখন কিভাবে তারা তাদের প্ল্যান অনুযায়ী মিশন শুরু করবে, কে কোন পজিশনে থাকবে, সেসবই আলোচনা হয়। আলোচনা শেষ হতে আরদিন বলে, স্যার, আমার ইনফরমেশন অনুযায়ী সন্ত্রাসীদের একটাই চক্র, কিন্তু সেটা আবার 2টা দলে বিভক্ত। একদল ড্রাগস আর অস্ত্র পাচার করে আর অন্যটা নারী পাচার করে। যতদূর জানি চক্রটির মোট সদস্য সংখ্যা 85 বা 90 জন হবে। তাদের 2 দলে 40-45 জন করে সদস্য। সন্ত্রাসীদের একদল আজ 11টার পর যে কোনো সময় খোয়াই নদী দিয়ে অস্ত্র পাচার করবে। আনুমানিক তাদের কাছে 250-র বেশি বৈদেশিক অস্ত্র আছে, যা আজকের বাজারে একটা অস্ত্রের মূল্যের বাজার চড়া। অস্ত্র পাচার সাকসেসফুলি হলে সন্ত্রাসীদের অন্য দলটি রাত 3টা নাগাদ 55 জন নারীকে বর্ডার ক্রস করে পাচার করিয়ে দিবে খোয়াই নদীর শাখা নদী করাঙ্গি দিয়ে। 2টো পাচার পথই সন্ত্রাসীদের জন্য উপযুক্ত এবং সুযোগ সুবিধাজনক, তাই তারা এই 2টো নদীকেই টার্গেট করেছে। আমাদের 110 সেনা সদস্য, 5 জন স্পেশাল অফিসার, আমি এবং সিয়াম সহ মোট 117 জন। সন্ত্রাসীদের মতো আমাদেরকেও 2টি দলে বিভক্ত হতে হবে। আমার টিমে থাকবে সাদিক, মিরাজ, নিয়াজ সহ 50 জন সেনা সদস্য। অন্য টিমের হেড অফিসার হবে মারুফ এবং শফায়াত। তোমাদের সাথে সিয়াম সহ বাকি 60 জন সেনা সদস্য থাকবে। আরদিনের সিদ্ধান্তে বিনা বাক্যে কর্নেল সহ 5 জন অফিসার একমত পোষণ করলেন, সিয়াম ব্যতীত। সে স্যারের টিমে থাকবে, অন্য টিমে নয়। যত কিছু হোক সে আরদিনকে একলা ছাড়বে না। সে থাকলে একটু হলে স্যারের দেখাশোনা করতে পারবে। সকালে স্যারের সাথে আসার সময় জিপ গাড়িতে সে যখন বসতে যাবে, তখন আরদিনের মা এসে সিয়ামের হাত ধরে বলেছিল আরদিনের খেয়াল রাখতে। সেও কথা দিয়েছে স্যারের পিছু ছাড়বে না, নিজে মরবে তাও স্যারের কিচ্ছু হতে দেবে না। উপরন্তু সিয়াম অন্য টিমের সদস্য হতে নারাজ, কিন্তু শেষ পর্যন্ত আরদিনের ধমকের কাছে পরাজিত হয়। অতঃপর এখানেই তাদের একান্ত মিটিং সমাপ্ত হয়। আরদিন চলে যাওয়ার পর আভা তার রুমে হতে বাহির হয়নি। সেই যে দরজা বন্ধ করে বসে আছে বিছানায়, এখনো বিছানাতেই রয়েছে। সকলে অনেকবার এসে ডেকেছিল, সে মাথা ব্যথা বলে কাটিয়ে দিয়েছে। তারপর আর কেউ বিরক্ত করেনি। এদিকে অতিরিক্ত কান্নার ফলে আভার চোখ দুটো ফুলে বালিশ হয়ে আছে, মুখটা লাল হয়ে গেছে, চুল এলোমেলো, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় হাতে একটা ব্রেসলেট নিয়ে বসে আছে বিছানার এক কোণে। ব্রেসলেটটাতে রয়েছে একটা নাম, সেটা খোদাই করা। আজ থেকে 4 বছর আগে কেউ একজন তাকে ভালোবেসে ব্রেসলেটটা গিফট করেছিল, যেটা সে আজও অতি সযত্নে রেখে দিয়েছে নিজের কাছে। ব্রেসলেটটা তার কিশোরী বয়সের আবেগ। এটা তার নিজের প্রাণের চেয়ে প্রিয়, অতি আপন। মানুষটারই একটা স্মৃতি সে আগলে রাখতে পেরেছিল। আজ সকালে আরদিনের ছোঁয়াতে আভা ভালোবাসার আভাস পেলেও কিছুক্ষণ পর সে ছোঁয়া জ্বলন্ত আগুনের মতো দাও দাও করে জ্বলতে থাকে তার সর্বাঙ্গে। পুরনো কিছু মনে পড়তে রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। কান্নারত অবস্থায় হন্তদন্ত হয়ে আলমারি হাতড়ে নিজের কাপড়ের ভাঁজের শেষ প্রান্তে হতে একটা ব্রেসলেট বের করে।
তারপর সে ব্রেসলেটটা নিয়ে মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে ওঠে আভা। ব্রেসলেটটা ধরে আপন মনে অনেকক্ষণ যাবৎ বিড়বিড় করে। আমায় ক্ষমা করে দিস পাখি। আমি পারিনি তোর ইচ্ছেটা পূরণ করতে। আমি পারিনি তোর দেয়া পবিত্র সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। পাখি বিশ্বাস কর, তোর বুলবুলি, তোর ভাবি আপু চায়নি অন্য কারো বউ হতে, অন্যের ভাবি আপু হতে। আমি তো শুধু তোর ভাবি আপু হতে চেয়েছিলাম। আমি পারিনি পাখি তোর কথা রাখতে। আমায় ক্ষমা করে দিস বাচ্চাটা। তুই তো সবটা জানিস। আমি যদি ঘুণাক্ষরেও টের পেতাম মা আমায় না বলে এইভাবে বিয়ে দিবে, তাহলে কখনোই বিয়ে হতে দিতাম না। আমি কোনো না কোনোভাবে বিয়েটা ভাঙার চেষ্টা করতাম। জানিস পাখি, কাল যখন 8 দিন বলেছিল সে কাউকে ভালোবাসে, শুনে প্রথমে খারাপ লাগলেও পরক্ষণে তোর দেয়া কথাটা রাখতে পারবো বলে আমি তো মনে মনে খুশি হয়েছিলাম। কিন্তু আজ তার ছোঁয়া সবটা এলোমেলো করে দিল। পাখি তুই সব সময় কেন তোর ভাইয়ের সম্পর্কে আমাকে ধোঁয়াশায় রাখতি? তোর দুষ্টুমির জন্য আজ আমার এই অবস্থা। না হয় সেই কবেই আমি তোর ভাইটাকে খুঁজে নিতাম। হঠাৎ আফির ডাকে ভাবনাচ্যুত হয় আভা। হয়তো কোনো দরকারে আফি ডাকছে, তাই আভা চোখ মুখ মুছে নিজেকে ঠিক করে দরজা খুলে দেয়। দরজা খুলতে ভেতরে প্রবেশ করে আফি। জিজ্ঞাসা করে, এত সময় ধরে কি করছিস রুমে বসে বসে? জামাই না যেতেই মিস করা শুরু করে দিয়েছিস? বাহ, আবারানি খুব ভালো। নে তোর। বাকি কথা শেষ করবে তার পূর্বে আফি দেখতে পেল আভাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। আফি কিছুটা বিচলিত হয়ে প্রশ্ন করল, তোর তোর এই অবস্থা কেন? কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন আভারানি? ভাইয়ার জন্য? পাগলি, চিন্তা করিস না, উনি সেই সালামত পৌঁছে গেছেন। একটু আগে ফোন করেছিল। কাঁদিস না, উনি ঠিক আছেন। বোকা, এত কান্না করা লাগে? আমি ওনার জন্য কাঁদছি না আফি, পাখির কথা মনে পড়ছিল তাই কেঁদেছি। উনি ভালো থাকুক না থাকুক আমার কি, কিচ্ছু না আমার। পাখির কথা মনে পড়তে আফিরও মন খারাপ হলো। আফি জানে পাখি আভার কাছে কি। মেয়েটা আজ নিয়ে 4 বছর হলো, অথচ আজও আভা মেয়েটাকে ভুলেনি, আর না ভুলেছে তার দেওয়া কথা। কি না করেছে মেয়েটার শেষ ইচ্ছে পূরণ করতে। তারপরেও শেষ রক্ষা হয়নি, সেই আভার বিয়ে হয়ে গেল। তাই বলল, ওসব ভুলেছে আভারানি। পাখির ইচ্ছে পূরণ করা সম্ভব আর সম্ভব নয় তুই জানিস। তাই সেসব ভুলে সামনের দিকে এগিয়ে যা। জীবন সুন্দর, কারোর জন্য থেমে থাকে না। কাঁদিস না। আচ্ছা, এই নে তোর চিঠি। একটু আগে ডাকঘর থেকে চিঠিটা এসেছে, আমি নিয়ে এলাম। চিঠিটা আভার হাতে দিল আফি। আভা চিঠিটা নিয়ে খুলতে দেখলো সেদিনকার সেই লোকটার চিঠি, সেম হাতে লেখা। বুঝতে অসুবিধা হয়নি আভার। আফিকে দেখিয়ে বলল, আফি এটা তো সেই লোকটার চিঠি। এতদিনের চিঠির কথা তো ভুলেই গিয়েছিলাম। আজ আবার হঠাৎ করে আমার যে বিয়ে হয়ে গেছে লোকটা কি জানে না? আর লোকটাই বা কে? তাই তো দেখছি। পর তো কি লিখেছে? প্রিয়রই ধরনী, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। ততদিন পর্যন্ত আমার অপেক্ষায় থেকো, নিজের খেয়াল রেখো। পরিশেষে ভালোবাসা নিও মেয়ে, এটি তোমার প্রিয় মানুষ। চিঠি পড়ে আবার ইচ্ছে করছে তখনকার চেয়ে এখন আরো বেশি করে কান্না করতে। সে কোন ঝামেলায় পড়ল? বিয়ের আগে মানা যায়, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে কোনো অজ্ঞাত লোক যদি প্রেমপত্র পাঠায় তাহলে এর পরিণাম যে অত্যন্ত ভয়াবহ। সংসার ভাঙতে চোখের পলকের সময় নেবে না। আভা বুঝতে পারছে না কি করবে। হাতে থাকা ব্রেসলেটটা শক্ত হাতে মুঠোই ধরে মনে মনে বলল,